করবেন। তার গবেষণার ক্ষেত্র নারী ইতিহাস, বাংলার লোক সংস্কৃতি, কলকাতার নগর ইতিহাসকে ঘিরে। দেশি বিদেশি নানা গবেষণা পত্রিকা ও গ্রন্থে তার প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তিনি একাধিক আন্তর্জাতিক সম্মেলনে নিয়মিত প্রবন্ধ পাঠ করে চলেছেন। তার সহ সম্পাদিত দুইটি গুরুত্বপূর্ণ গ্রন্থ স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গ, একটি বৈচিত্র্যময়তার সংকলন, এটি 2024 সালে এভেনা প্রেস থেকে প্রকাশিত হয়েছে। আরেকটি গ্রন্থ হলো পোস্ট ইন্ডিপেন্ডেন্স ওয়েস্ট বেঙ্গল স্পেলস এন্ড স্পেকট্রামস, অভিজিৎ পাবলিকেশন থেকে 2025 সালে প্রকাশিত হয়েছে। দুটো বই গবেষক মহলে প্রশংসিত হয়েছে, সাদরে গৃহীত হয়েছে। আর এই যে বইটি, এটি তার প্রথম মনোগ্রাফ, তার এমফিল ডিসার্টেশনের ভিত্তিতে এই বইটি উনি একটু রিশেপ নিশ্চয়ই করেছেন, সেটা সার্থক নিজেই বলবে, নিশ্চয়ই এমফিলের সন্দর্ভটা হুবহু তুলে দেয়নি। তো এই বইটি সম্বন্ধে আমরা পরে শুনবো, কিন্তু আজকে আমাদের আলোচনার সভামুখ্য অধ্যাপিকা দেবী চ্যাটার্জি। ওনার পরিচয় সত্যি আর নতুন করে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সর্বজনের কাছে পরিচিত এবং দলিত নারীবাদ চর্চার ক্ষেত্রে উনি একজন অগ্রণী, একজন পথিকৃৎ। অধ্যাপিকা দেবী চ্যাটার্জি সম্বন্ধে দু চার কথা বলবেন আমাদের এই জয়েন্ট কনভেনর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপিকা ভাস্বতী চট্টোপাধ্যায়। ধন্যবাদ অপর্ণা। শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই আলোচনা সভার আজকের সভামুখ্য এবং সঞ্চালক ডক্টর দেবী চ্যাটার্জি, যার পরিচয় তাকে পরিচিত করে দেওয়ার অপেক্ষা রাখে না। তিনি, আমরা সকলেই জানি যে অত্যন্ত পরিচিত নাম, অত্যন্ত গুণী একজন গবেষক এবং অধ্যাপক। তবুও এটা আমাদের একটা কর্তব্য যে আমরা একটুখানি অন্তত দু এক কথা বলি, দু এক কথাই বলবো। তিনি দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশনসে প্রায় 31 বছর অধ্যাপনা করেছেন। এছাড়াও তিনি বিভিন্ন সময় রবীন্দ্রভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যা ইত্যাদি, সোশিওলজি ডিপার্টমেন্ট, হিউম্যান রাইটস প্রোগ্রাম ইত্যাদি অনেক কিছুর সাথেই যুক্ত ছিলেন এবং তার কাজের বিষয় মূলত দলিত স্টাডিজ এবং ভারতবর্ষের সামাজিক, রাজনৈতিক এবং সোশ্যাল প্রবলেমস, সামাজিক সমস্যা, হিউম্যান রাইটস, জেন্ডার, এগুলো হচ্ছে তার মূল উৎসাহের বিষয়। এবং তিনি বহু গ্রন্থ সম্পাদনা এবং সহ সম্পাদনা করেছেন। তার মধ্যে তিনি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কন্টেম্পোরারি ভয়েস অফ দলিত, এই যে জার্নালটি সেজ থেকে প্রকাশিত হয়, তার তিনি এডিটর ইন চিফ। এছাড়াও আমরা অসংখ্য বইয়ের নাম বলতে পারি, কিন্তু তবু আমি দু একটা নাম বলছি, সমস্ত বইয়ের নাম এখানে আর বলার প্রয়োজন নেই। সমাজ, রাষ্ট্র ও প্রান্তিকতা, অনুষ্টুপ 2025, এটা সাম্প্রতিক বই ওনার। আপ এগেইনস্ট কাস্ট, কম্পারেটিভ স্টাডি অফ আম্বেদকর অ্যান্ড পেরিয়ার, এটা 2019-এ বেরিয়েছিল, 2024-এ পুনর্মুদ্রিত হয়েছে। এবং দলিত রাইটস, হিউম্যান রাইটস ইত্যাদি অনেক গ্রন্থের আমি নাম দেখতে পাচ্ছি। আমি আর এই তালিকা, আমরা যেহেতু ওনার সম্পর্কে এতটাই জানি যে আর এগুলো দীর্ঘায়িত করা না করে দেবীদিকে আমরা একটু আহ্বান করে নিচ্ছি আজকের সভাটি পরিচালনা এবং সঞ্চালনা করার, এবং আপনি এবার থেকে পুরো সভার দায়িত্ব আপনার উপর। দেবীদি, একটু আপনি আসুন। শুভ সন্ধ্যা। উইমেন্স হিস্ট্রি কনক্লেভকে অনেক ধন্যবাদ আমাকে আজকে এই দায়িত্বটা দেওয়ার জন্য, এই আলোচনাতে অংশগ্রহণ করার
সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকে যে বইটি নিয়ে আলোচনা করবেন সার্থক লাহা, তার বইটি আমি দেখেছি। বইটি প্রকাশিত হওয়ার পরই সে আমাকে একটা কপি দিয়ে এসেছিল। বইটি আমি পড়েছি। ভারী সুন্দর একটা বই লিখেছে। ওর গবেষণার উপর ভিত্তি করে বইটিকে সে রচনা করেছে। আমি বুঝতে পারছি ওর আজকে অনেক আগ্রহ আছে আমাদের সবার সঙ্গে বইটির বিষয়ে বিস্তারিত আলোচনা করার। সার্থকের পরিচয় ইতিমধ্যেই দেয়া হয়েছে, আমি সেই পরিচয়ের মধ্যে যাচ্ছি না। ওর সঙ্গে ও যেদিন আমাকে বইটা দিতে এসেছিল, ওর বইয়ের বিষয় নিয়ে, ওর পারিপার্শ্বিক নিয়ে অনেক দীর্ঘ আলোচনা করারও আমার সুযোগ হয়েছে, ফলে আমার উৎসাহটা অনেকখানি বেড়েছে। আমি সার্থককে আহ্বান করব আলোচনার মধ্যে। আমি ঢুকবো না এখন, আমি সার্থককে আহ্বান করছি। এখানে যারা আছেন সবাই তো এখনো বইটা দেখেননি, দেখার সুযোগ হয়নি। তাদের একটুখানি বইটার বিষয় আগে বলো, কেন এই বিষয়ে তুমি গবেষণা আদৌ করলে? এত বিষয় থাকতে প্রথমে আমরা এই জায়গাটাতেই শুরু করি যে এই বিষয়টিকে তুমি কেন বেছে নিয়েছি, তারপর আমরা অন্য বিষয়ের মধ্যে বইটার আবার ঢুকবো। সার্থক? আচ্ছা ম্যাম, আশা করছি আমাকে শোনা যাচ্ছে। একটু কেউ জানাবেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। ঠিক। তো প্রথমেই ধন্যবাদ জানাই উইমেন্স হিস্ট্রি কনক্লেভ আমার মতো একজন নবীন অদক্ষ একজন গবেষককে কিছু বলার সুযোগ করে দিয়েছে। এই কারণে অবশ্যই ধন্যবাদ প্রাপ্তির অনেকটাই ভাগিদার অপর্ণা ম্যাম এবং ভাস্বতী ম্যাম, যারা উইমেন্স হিস্ট্রি কনক্লেভ পরিচালনা করেন। এবং ধন্যবাদ জানাই আজকের সভামুখ্য এবং সঞ্চালক অধ্যাপক দেবী চ্যাটার্জি ম্যামকে, যিনি আজকের সভামুখ্যই শুধু নয়, আমার বইটিরও মুখবন্ধ এক বাক্যে লিখে দিতে রাজি হয়েছিলেন। তো তার প্রতি আমার ধন্যবাদ অশেষ। এছাড়াও যারা উপস্থিত আছেন, ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা, সকলকেই আমি যথাযথ সম্ভাষণ জানাই। তো ম্যামের প্রশ্নটা দিয়ে শুরু করা যাক, যে কেন এই বই লেখার ভাবনা বা কেন এই রিসার্চের ভাবনা। প্রথমত আমি যদি রিসার্চের জায়গা থেকে আসি, মানে হিস্ট্রির রিসার্চ এবং ফেমিনিস্ট রিসার্চ কিন্তু আলাদা। মানে আমার কোর সাবজেক্ট হিস্ট্রি, মানে ইতিহাস। আমি গ্রাজুয়েশন মাস্টার্স করেছি ইতিহাসে। এইবার হঠাৎ করেই আমি উইমেন স্টাডিজে এমফিল এর সুযোগ পাই এবং এমফিল সন্দর্ভের রূপায়ণের উপর ভিত্তি করেই এই বইটির রচনা। এবার এমফিলে আমি মূলত স্কুল অফ উইমেন স্টাডিজ থেকে পড়েছি। এবার এমফিলের যে রিসার্চ মেথোডোলজি, ফেমিনিস্ট মেথোডোলজি, তার সাথে হিস্টোরিক্যাল মেথোডোলজি একটা বিশাল ফারাক আছে। আমাকে প্রথমেই যখন কোর্স ওয়ার্ক করতে হয়, সেই ফারাক সম্পর্কে আমাকে বিস্তারিত আগে বুঝতে হয়, যেটা বুঝতেই আমার একটা সময় লেগে যায়। তো কাজেই এই গবেষণাটি আমার মূলত 1 থেকে 1.5 বছরের কাজ। কাজেই গবেষণার মধ্যে অনেক গ্যাপ আছে, অনেক খামতির জায়গা আছে, যেগুলো ভরাট করার দায়িত্ব অবশ্যই পরবর্তীকালের গবেষকদের, কিছুটা অবশ্যই আমারও। তো যে ভরাট করার যে জায়গাগুলো আছে, যে খামতিগুলো আছে, যে গ্যাপস গুলো আছে, সেগুলোও আমি আজকের আলোচনার মধ্যে আনবো, যাতে পরবর্তীকালের গবেষক বা গবেষিকারাও একটু বিষয় সম্পর্কে, রিসার্চের বিষয় সম্পর্কে অবগত হতে পারে। এইবার আসি মেথোডোলজির দিক থেকে। রিসার্চ মেথোডোলজির দিক থেকে আমি যখন বেসিক্যালি হিস্ট্রির মেথোডোলজি সম্পর্কে পড়ে আসছি দীর্ঘকাল, হঠাৎ করে উইমেন স্টাডিজে চান্স পাই। হিস্ট্রির মেথোডোলজিতে বারবার অবজেক্টিভিটি, ইম্পার্সিয়ালিটি এবং সাইন্টিফিসিটির কথা বলা হয়। মানে ইতিহাস যখন শুরু হচ্ছে তখন যুদ্ধের ইতিহাস বা ন্যারেটিভ ওয়েতে ইতিহাস লেখা হতো। এবং ইতিহাস সম্পর্কে কেউ কেউ বলেছেন, যেমন থমাস কার্লাইলের একটা বিখ্যাত তত্ত্ব পায়, গ্রেট ম্যান থিওরি, যেখানে তিনি বলছেন যে ইতিহাস কিছুই না, ইতিহাস হলো মহান মহান মানুষের জীবন অবতারণা করা। মানে ইতিহাস মানে হলো অশোক, ইতিহাস মানে নেপোলিয়ান, ইতিহাস মানে সমুদ্রগুপ্ত। কিন্তু এই ভাবনাটা থেকে ইতিহাস অনেকটা এগিয়েছে। কালক্রমে ইতিহাস অবজেক্টিভিটি, ইম্পার্সিয়ালিটি, সাইন্টিফিসিটি, এই ব্যাপারগুলোকে অনুষঙ্গ করে আজকের দিন ইতিহাসে বহু শাখা আছে। আজকে হিস্ট্রি অফ সায়েন্স, হিস্ট্রি অফ টেকনোলজি, হিস্ট্রি অফ স্পোর্টস, হিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, বিভিন্ন বিষয় নিয়ে কাজ হয়। তার মধ্যেই একটা ধারা হচ্ছে উইমেন্স হিস্ট্রি বা
হিস্ট্রি অফ উইমেন। এইবার উইমেন্স হিস্ট্রির মেথড এবং অন্যান্য হিস্ট্রির দেখার মেথড কিন্তু এক নয়, অনেকটা আলাদা। ইতিহাসে তিনটে জিনিসকে বারবার গুরুত্ব দেওয়া হয়, একটা হচ্ছে অবজেক্টিভিটি, দুই হচ্ছে সাইন্টিফিসিটি, তিন হচ্ছে ইম্পার্শিয়ালিটি, মানে নিরপেক্ষতাকে বারবার গুরুত্ব দেওয়ার কথা বলা হয়। মানে একজন ইতিহাসকার বা একজন ইতিহাসের গবেষক যখন ইতিহাস লিখবেন তখন তাকে নিরপেক্ষ হয়ে লিখতে হবে। আমি যখন আমার ছাত্রদের পড়াই আমি একটা উদাহরণ দিই তাদেরকে, আমিও সেটা শেয়ার করার চেষ্টা করব যে তিনি মানে আমি ছাত্রদের বলার সময় বলি যে একটা কোর্ট রুমের সিনারিও যদি আমরা চিন্তা করি, কোর্ট রুমের মধ্যে দেখবেন একজন বিচারক আছেন, তিনি বিচার করছেন এবং তিনি যখন বিচার করেন তাকে দুপক্ষের কথাই শুনতে হয়, মানে যে দোষ করেছে বা যে দোষ করেনি সবার কথা শুনতে হয়, সব সাক্ষ্যকে গুরুত্ব দিতে হয়। এবং কোর্টরুমের মধ্যে আমরা একটা দাড়িপাল্লার চিত্র দেখতে পাই, দাড়িপাল্লা দুদিকেই সমানতার কথা বলা হয়। তো এই কোর্টরুমের মতনই ইতিহাসের গবেষণাটা, ইতিহাসের গবেষণাতেও বারবার নিরপেক্ষতার কথা বলা হয়। মানে আমি বর্ধমানের ছেলে, আমি বর্ধমানের ইতিহাস লিখছি, তার প্রতি যদি আমি ইমোশন দিয়ে ইতিহাস লিখি সেই ইতিহাসটা ভুল ইতিহাস। তো বারবার ইতিহাসের রিসার্চে এই অবজেক্টিভিটি, ইম্পার্শিয়ালিটি এবং সাইন্টিফিসিটির কথা বলা হয়, অর্থাৎ বিজ্ঞানসম্মত ভিত্তির কথা বলা হয়। কিন্তু ফেমিনিস্ট রিসার্চ মেথোডোলজি আবার উল্টো। ফেমিনিস্ট রিসার্চ মেথোডোলজিতে ফেমিনাইন সাবজেক্টিভিটির কথা বলা হয়। একজন বিখ্যাত সাহিত্যকারের কথা আমার এই প্রসঙ্গে মনে পড়ছে, ফরাসি সাহিত্যকার হেলেন সিক্সাস তার নাম। হেলেন সিক্সাস তিনি একটা গ্রন্থ লিখেছিলেন দ্য লাভ অফ মেডুসা বলে। তো দ্য লাভ অফ মেডুসাতে তিনি একটা টার্ম ইউজ করছেন এক্রিকচার ফেমিনাইন বলে। এক্রিকচার ফেমিনাইন কথাটার অর্থ কি না, গ্যাপস অ্যান্ড সাইলেন্স ইন ফেমিনিস্ট রাইটিং। মানে যা কিছু রচনা, আমরা যদি প্রাচীন ভারতের দুজন জ্যোতির্বিজ্ঞানীর নাম বলতে বলি আমরা পুরুষদেরই নাম বলবো, দুজন ইতিহাসকারের নাম বলতে বলি পুরুষদেরই নাম বলবো, দুজন কবি বা সাহিত্যিক বা মহাকাব্য রচয়িতার নাম বলতে বলি সেই পুরুষদেরই নাম বলবো। মানে আমরা যদি ভাষা, সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, অঙ্ক, বিজ্ঞান যেদিকেই তাকাই সব জায়গাতেই কিন্তু অ্যান্ড্রোসেন্ট্রিজম বা পুরুষ কেন্দ্রিকতা চোখে পড়ে। এবং তিনি খুব সুচারুভাবে বললেন লাভ অফ মেডুসা গ্রন্থে হেলেন সিক্সাস যে এই ফেমিনাইন ভয়েসের কোথাও গিয়ে একটা খামতি আছে, কোথাও গিয়ে একটা নীরবতা আছে, মানে মেয়েদের যে কণ্ঠস্বর তার কোথাও গিয়ে একটা যেন নীরব স্বর আমরা লক্ষ্য করতে পাই, মানে তাদের কথা যেন বলা হয়নি। এবং সেই চর্চাই মোটামুটি ভাবে পাশ্চাত্যে আগে শুরু হচ্ছে, পরবর্তীকালে আমাদের দেশে শুরু হচ্ছে। এবং আমাদের দেশে এই যে শুরু হওয়ার যে চিত্রটা সেটা বেশ পরে, কারণ আমাদের দেশে দীর্ঘকালই একটা ভাবা হচ্ছে যে পড়াশোনা শিখলে বিধবা হতে হয়, এরকম একটা ভাবনা। তো সেই জায়গা থেকে মেয়েদের পড়াশোনার সংগ্রামটা ছিল বেশ দীর্ঘ এবং মেয়েদের নিয়ে রিসার্চের জায়গাটাও কিন্তু অনেক পরে শুরু হচ্ছে। আমরা যদি দেখি 1970-80 দশকের পরবর্তীকালে কোনো জায়গায় উইমেন স্টাডিজ প্রতিষ্ঠা হচ্ছে, কোনো জায়গায় উইমেন স্টাডিজ বা ফেমিনিজম কি, মেয়েদের ইতিহাস কি, মেয়েদের ইতিহাস কেন পড়বো এই সম্পর্কে বলার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি কোনো জায়গায়। এবং অনেক ক্ষেত্রেই আমাদের মধ্যে একটা ভাবনা আছে যে ফেমিনিস্ট মুভমেন্ট বা ফেমিনিজমের যে ধারা সেই ধারার সূত্রপাত ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। এবং আমরা 1792 সালে প্রকাশিত মেরি উলস্টনক্রাফটের বইটার নাম বারবার আমরা বলি যে এই বইটাই একটা ফেমিনিজমের জোয়ার এনে দিল, স্রোত এনে দিল। কিন্তু আমার কোথাও গিয়ে একটা জিনিস মনে হয়েছে যে ভক্তি আন্দোলনের মধ্যেও কিন্তু ফেমিনিজমের একটা ছোঁয়া আছে। মানে আমি যেহেতু হিস্ট্রি স্টুডেন্ট, হিস্ট্রি পড়তে গিয়ে আমার মনে হয়েছে ভক্তি আন্দোলনের মধ্যেও কোথাও গিয়ে একটা ফেমিনিজমের ছোঁয়া আছে। কিভাবে আছে? ভক্তি আন্দোলনের মূলত দুটো ধারা দেখা যায়, একটা হচ্ছে সগুণা ভক্তি আর একটা হচ্ছে নির্গুণা ভক্তি। নির্গুণা ভক্তি মানে হচ্ছে যারা নিরাকারী ব্রহ্ম বা নিরাকারে বিশ্বাস করছেন, মানে যারা মূর্তিতে বিশ্বাস করছেন না, যেমন কবির, নানক ইত্যাদি ইত্যাদি। এবং যারা সাকার অর্থাৎ যারা ঈশ্বরকে বিশ্বাস করছেন তাদেরকে বলা হচ্ছে সগুণা ভক্তি, যেমন মীরাবাই কৃষ্ণকে ভালোবাসতেন, আবার অক্কা মহাদেবী তার মহাদেবের প্রতি প্রেম ছিল। তো এই যে সগুণা এবং নির্গুণা ভক্তিতে ঈশ্বরহীন একটা উপাসনার কথা বলা হচ্ছে। যেমন কবির একটা বিখ্যাত দোহা লিখছে, আমার খুব প্রিয় দোহা, যে মুকো কাহা ধুন্ডে রে বান্দে মে তো, 1792 সালের যে বই এ ভেনিডিকেশন অফ দ্য রাইটস অফ উইমেন, এরকম কিছু একটা মেরি উলস্টনক্রাফটের বই, আমরা আশা করি সকলেই সেটা জানি। আচ্ছা, আমি প্রশ্নগুলো বা আলোচনার শেষে আমরা এই আলোচনাগুলো করতেই পারি। আচ্ছা, মানে আমার কাছে কমেন্টে এলো, আমি তাই একটু ডিস্ট্রাক্ট হলাম। তো আমি যেটা বলার চেষ্টা করছিলাম যে ভক্তি আন্দোলনে
দুটো ধারা দেখা যায়, একটা হচ্ছে সগুণা ভক্তি এবং আর একটা হচ্ছে নির্গুণা ভক্তি। এইবার সগুণা ভক্তিতে আমরা ঈশ্বরকে উপাসনা করতে দেখতে পাচ্ছি যে তাকে মূর্তি হিসেবে পুজো করার কথা বলা হচ্ছে। নির্গুণা ভক্তিতে নিরাকারী ঈশ্বরের সাধনার কথা বলা হচ্ছে। নিরাকারীতে আমরা যেমন কবিরের নাম বলতে পাই। কবির বলছেন যে মোকো কাহা ধুন্ডে রে বান্দে, মে তো তেরে পাস মে হুঁ, না তীর্থ মে না মূর্থ মে, না কাবা মে না কৈলাস মে তো তেরে পাস মে হুঁ। বলছে আমাকে তুই কোথায় খুঁজছিস, আমি তোর কাছেই আছি। আমি তীর্থযাত্রাতেও নেই, আমি মূর্তি পূজাতেও নেই, আমি কাবাতেও নেই, আমি কৈলাসেও নেই, আমি তোর কাছেই আছি। তো কবির এই দোহাতে বলার চেষ্টা করছেন যে নিরাকার ভাবে আমরা ভগবানকে ভালোবেসে ভক্তির মাধ্যমে ভগবান পেতে পারি। আবার আরেকটা ধারা পাওয়া যাচ্ছে যারা সগুণা ভক্তি, তার মধ্যে মীরাবাই একটা প্রকৃষ্ট উদাহরণ। এইবার আমি কেন ভক্তি আন্দোলনের রেফারেন্স আনছি আজকের বইয়ের সম্পর্কে আলোচনা করতে গিয়ে, কারণ আমার মনে হয়েছে এই যে ফেমিনিস্ট উচ্চারণের যে ফেমিনিস্ট ভয়েসের যে স্রোত, সেই স্রোতের প্রথম সুরটা কিন্তু ভারতবর্ষে অনেক আগে এসছে। মানে আমরা ফেমিনিজম মানেই সবসময় ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে তকমা দিই যে সেখানেই শুরু হচ্ছে, সেখান থেকেই থিওরিটিক্যাল আমরা যত জন্ম উৎপত্তি ইত্যাদি দেখতে পাই। কিন্তু মীরাবাই তিনিও রাজ পরিবারের কন্যা ছিলেন, তার রাজ পরিবারই বিয়ে হচ্ছে এবং লেজেন্ড বা কিংবদন্তি অনুযায়ী তাকে বিভিন্নভাবে মারার চেষ্টা করা হচ্ছে, কখনো সাপ দিয়ে কখনো বিষ দিয়ে। সেগুলো একদমই মিথ, সেগুলো হিস্ট্রি রিসার্চের মধ্যে আলাদা রকম ভাবে আমরা দেখব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মীরা এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে তিনি একটা ছোট্ট বৃন্দাবনের একটা মন্দিরের মধ্যে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন, ঠিক আছে। তার এই যে রাজ পরিবারের বিরোধিতা করা, পুরুষ কেন্দ্রিক এই যে শাসন বা রাজতন্ত্র, তার বিরোধিতা করে তিনি স্পিরিচুয়ালিজমের মধ্যে যাচ্ছেন, এর মধ্যেও একটা ফেমিনাইন ভয়েস আছে। এবং তারও আগের যদি আরেকজনের উদাহরণ দিই, 12th সেঞ্চুরি 12 শতকের একজন বিখ্যাত সেন্ট ছিলেন, 12 শতাব্দীর একজন সেন্ট, তার নাম হচ্ছে অক্কা মহাদেবী, দক্ষিণ ভারতের একজন ভক্তিবাদী সাধিকা। তো অক্কা মহাদেবী তিনি যেরকম ভাবে ভক্তি আন্দোলনে আসছেন, তার আন্দোলনটা কোথাও গিয়ে নারীবাদী চেতনার ক্ষেত্রে একটা বিশাল বড় স্রোত বলে আমার মনে হয়েছে। কারণ অক্কা মহাদেবীর ইতিহাসটা যদি দেখার চেষ্টা করি, অক্কা মহাদেবী প্রাথমিকভাবে মূলত সাধারণ জীবন যাপন পালন করছেন এবং মল্লিকার্জুন, চেন্নাম মল্লিকার্জুন অর্থাৎ মহাদেবের এক রূপ, তাকে ভালোবাসতেন এবং তাকে জোর করে সেখানকার এক স্থানীয় রাজা অসাধারণ সুন্দরী দেখতে ছিলেন বলে তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন এবং জোর করে বিবাহ করছেন। এবং অক্কা মহাদেবী তার স্বামী অর্থাৎ সেই রাজা কৌশিককে বলছেন যে আমাকে যদি আমার অনুমতি ছাড়া 3 বার স্পর্শ করার চেষ্টা করা হয় তাহলে আমি রাজপ্রাসাদ ত্যাগ করব, আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করব। তো রাজা কৌশিক সেই কাজটি করছেন, তাকে 3 বার স্পর্শ করার চেষ্টা করছে এবং অক্কা মহাদেবী কি করছেন না রাজপ্রাসাদ ত্যাগ করছেন এবং তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করছেন। এই যে রাজকীয় বিলাসিতা, মানে এই যে লাক্সারিয়াস পার্থিব জগৎ, এই জগৎকে বাদ দিয়ে এই যে ভক্তি পথে আসা, এটা তো একটা মুভমেন্ট বটেই, কিন্তু অক্কা মহাদেবী আর একটা মুভমেন্ট একই সাথে করেছিলেন। তখনকার দিনে বা অনেক সময়কালই পুরুষ সাধক বা পুরুষ সন্ন্যাসীরা নগ্নভাবে উপাসনা করতে পারেন। তারা যে কোনো মানে উপাসনার ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে পোশাকহীন উপাসনার ক্ষেত্রেও তাদের কোনো বাধা বিপত্তি নেই। কিন্তু একটা মেয়ে যদি সাধিকা হয়, একটা মেয়ে যদি সন্ন্যাসী হয়, তাকে সবসময় ড্রেস পরে করতে হয়। মানে সে তো সবকিছু মুক্তির কথা বলছে, কিন্তু অথচ তাকে ড্রেসের কথা বলতে হয়। কিন্তু অক্কা মহাদেবী 12 শতাব্দীতে দাঁড়িয়ে প্রথম মানে একজন মহিলা সাধিকা যিনি পোশাক ছেড়ে দিয়ে ভক্তিবাদী ধারায় আসছে। তার অসাধারণ কেশ ছিল, সেই কেশ দিয়ে তিনি তার শরীরকে আবৃত রাখতেন এবং তিনি পোশাক ত্যাগ করে রাজ পরিবার ত্যাগ করে মানে সন্ন্যাস ধর্মে যাচ্ছেন, মানে স্পিরিচুয়ালিজমের পথে যাচ্ছেন। তো এই যে ভক্তি মুভমেন্টের যে ধারা, সেখানে কিন্তু ফেমিনিজমের একটা ছোঁয়া আমার মতে ইতিহাসের সূত্র ধরে আমরা খুঁজতে পাই। তো আমি এই প্রসঙ্গে আসছি না যে ওয়েস্টার্ন মেথোডোলজি বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু তত্ত্বগত ব্যাখ্যা বা তাত্ত্বিক দিক থেকে ফেমিনিস্ট কচকচানি এটা কিন্তু অনেকটা পরের, মানে ভারতবর্ষে অবশ্যই ওয়েস্টার্নের থেকে, কিন্তু নারীবাদী উচ্চারণের স্বর ভক্তি আন্দোলনেও আছে। তো আমাকে ছোট থেকেই বেসিক্যালি গ্র্যাজুয়েশন লাইফ থেকেই এই ভক্তিবাদী আন্দোলন, তাদের নারীদের অবস্থান এবং এই বিষয়গুলো অনেকাংশে আকৃষ্ট করতো। এবং গ্র্যাজুয়েশনের সময়কাল থেকেই আমি, আমাদের যখন গ্র্যাজুয়েশন অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হতো, তখনও আমি যে অ্যাসাইনমেন্ট গুলো করেছি তার অনেকাংশই এই ফেমিনিস্ট ভয়েসের দিক থেকে অ্যাসাইনমেন্ট গুলো করার চেষ্টা করেছি। কারণ
ওই যে থিওরিটা দ্য হেলেন সেক্সাসের দ্য লাভ অফ মেডুসাতে যে কথাটা তিনি বলছেন একুরিকচার ফেমিনাইনে, যে আমরা যেদিকেই তাকাই না কেন, কাব্য, দর্শন, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা, অঙ্ক, যেখানেই তাকাই সব ক্ষেত্রেই একটা পুরুষ কেন্দ্রিকতা চোখে পড়ে, অ্যান্ড্রোসেন্ট্রিজম চোখে পড়ে। তো এই অ্যান্ড্রোসেন্ট্রিজম চোখে পড়ার যে জায়গা, সেখান থেকেই ফেমিনিস্ট ভয়েসের বহু জায়গা আছে যেগুলো আজও লেখা হয়নি। তো সেই জায়গা থেকেই নারীবাদী চোখ দিয়ে আমি এই মেথোডোলজির জায়গা থেকে আমি এই ঝাড়ুদার মেথডদের বিষয়টাকে সিলেক্ট করেছিলাম। এবার ঝাড়ুদার মেথড সিলেক্ট করার পিছনেও গল্প অবশ্যই ছিল। আমি ভাবছিলাম যে আমি দলিত ফেমিনিজম বা দলিত নারীদের উপর আলাদা একটা উৎসাহ ছিল, কিন্তু অনেকগুলো স্পেকট্রাম নিয়ে কাজ হয়েছে, আবার দলিত নারীদের অনেক স্পেকট্রাম নিয়ে এখনো কাজ হয়নি। সেই রকমই কাজ না হওয়া, চর্চা না হওয়া, এইরকম একটা শ্রেণীর ইতিহাস নিয়ে আমি ইতিহাস লেখার চেষ্টা করেছি। এবং অসাধারণভাবে দেবী ম্যামই মুখবন্ধে লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি, যে এতে সেই মেয়েদের কথা আছে যাদের কথা কেউ সচরাচর বলে না, অথচ যাদের শ্রমের শহর কলকাতা সচল থাকে, পরিচ্ছন্ন থাকে। তারা ঝাড়ুদার ও মেথর, তারা দলিত, জাতি কাঠামো নিরিখে অচ্ছুত, তারা আমাদের সকলের দৃষ্টির অগোচরে থাকে, তারা সামাজিকভাবে ব্যাপ্ত। তবে এই বইটি ব্যতিক্রমের মধ্যে পড়ে, কারণ তাদের কথা এখানে কেউ তো বলছে, তাদের জীবন যন্ত্রণার খোঁজ কেউ তো রাখছে। তো বেসিক্যালি এই না চর্চার একটা বিষয়, তাদের না বলা একটা বিষয় নিয়ে আমি চর্চা করার চেষ্টা করেছিলাম, এবং মেথোডোলজির ক্ষেত্রে কোয়ালিটেটিভ এবং ফেমিনিস্ট মেথোডোলজি ফলো করার চেষ্টা করেছি। যাই হোক, আমি অনেকটা বিষয় ডাইগ্রেস করলাম হয়তো, ম্যাম প্লিজ। আমার খুব সুন্দর গুছিয়ে তুমি বলেছো, এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি তুমি কেন এই ধরনের বিষয় নিয়ে গবেষণা করেছো। আমাদের একটুখানি বলো যে তোমার ক্ষেত্র সমীক্ষার পরিধিটা কি ছিল, কোন জায়গায় কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারী কোন জায়গার ক্ষেত্র সমীক্ষা করেছো, এবং তোমার তথ্য সংগ্রহ কিভাবে করেছো তাদের কাছ থেকে, এইগুলো আমাদের এবার একটুখানি বুঝিয়ে দাও। হ্যাঁ 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 ম্যাম, একদমই একদমই। আচ্ছা, আমরা যদি একটু স্ক্রিনটার দিকে খেয়াল করি, আমি লিটারেচার রিভিউতে বেশ কয়েকটা নাম এখানে দেখিয়েছি, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, দৃশ্যমান হচ্ছে কিনা, কারণ স্ক্রিনটা একটু ছোট। এবার ব্যাপারটা, আচ্ছা ম্যাম, আচ্ছা, আমার যে কাজের জায়গাটা আমি আলাদা করে ম্যাপের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি, যে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতাকে আমি সিলেক্ট করেছিলাম। এবার কলকাতা তো ছোট একটা অঞ্চল নয়, কলকাতা 144টা ওয়ার্ড আছে। এবার 144টা ওয়ার্ডেই ওই 1-1.5 বছর এমফিলের কাজে ক্ষেত্র সমীক্ষা করা সেই অর্থে পসিবল ছিল না। কাজেই আমি বেশ কিছুটা অঞ্চল সিলেক্ট করেছিলাম, মানে আগেকার কলকাতাকে ব্ল্যাক টাউন, হোয়াইট টাউন ইত্যাদি ভাগে ভাগ করা হতো। পরবর্তীকালে নর্থ কলকাতা, সাউথ কলকাতা, যে ভাগই হোক না কেন, আমি কয়েকটা ওয়ার্ডেই মোটামুটি কাজ করতে পেরেছিলাম। সেই ওয়ার্ডগুলোর মধ্যে যে অঞ্চলগুলো পরে আমি সেগুলো যদি বলার চেষ্টা করি, কলেজ স্ট্রিট অঞ্চল, এই অঞ্চলটাতে আমি বেশ কিছু ইন্টারভিউ বা ফিল্ড স্টাডি করার চেষ্টা করেছিলাম। তার পাশাপাশি যাদবপুর, সন্তোষপুর, বেহালা, এই অঞ্চলটাও আমি দেখার চেষ্টা করেছিলাম। মানে মোটামুটি ভাবে আমি 4 থেকে 5টা ওয়ার্ডে ক্ষেত্র সমীক্ষা করতে পেরেছিলাম 144টা ওয়ার্ডের মধ্যে, যেহেতু সময় ছিল সীমিত এমফিলের কাজ। এবার এই 4-5টা ওয়ার্ডে যে এক্সপেরিয়েন্স, আমি বাকি ওয়ার্ডগুলোতেও যদি আমি পরবর্তীকালে এখন যে ওয়ার্ডে আছি, এই ওয়ার্ডে আমি 99 নম্বর ওয়ার্ডে বর্তমানে অবস্থান করছি, বাঘাযতীন। এখানে আমি কোনো ক্ষেত্র সমীক্ষা করিনি, কিন্তু এখানকার মেয়েদের অভিজ্ঞতার কথাও কিন্তু ওই মেয়েদের সাথে একই সাথেই কোথাও কি যেন মিশে যায়। মানে এরাও সেই একই রকমই বৈষম্যের শিকার। মানে 5টা-6টা ওয়ার্ডে কাজ করলেও তাদের যে উচ্চারণ, তাদের যে বৈষম্যের জায়গা, বেতন বৈষম্য হোক, শ্রম সময় বৈষম্য হোক, বা অন্যান্য যে ডিসক্রিমিনেশন, সেই ভয়েসটা কিন্তু একই রকমই আছে। এইবার এই কাজটার ক্ষেত্রে আরেকটা জায়গা যেটা আমি দেখার চেষ্টা করেছিলাম, যে মোটামুটি ভারতবর্ষের অন্য অনেক প্রান্তেই এটা নিয়ে অনেক কাজ হয়েছে। আবনা খালিদ বা যে ম্যাসেলস, বিজয় প্রসাদ, মালবিকা কার্লেকার ইত্যাদি অনেকে, ভাষা সিং, এরা অসাধারণ কাজ করেছেন, মানে সুইপিং এবং স্ক্যাভেঞ্জিং ক্লাস নিয়ে। কিন্তু কলকাতার ঝাড়ুদার মেথড নিয়ে সেই অর্থে কাজ হয়নি। তনিকা সরকার ম্যাম 2-একটা আর্টিকেল লিখেছিলেন, এবং পরবর্তীকালে ডায়মন্ড হারবারের অনিন্দিতা ম্যাম একটা আর্টিকেল লিখেছেন। এইবার এই 2-একটা আর্টিকেল ছাড়া বৃহত্তর কোনো গবেষণা আমি সেই অর্থে পাইনি, যে কারণে এই ভাবনাটা আমার মাথায় খেলেছিল
এবং ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে বেশ কিছু অবস্ট্যাকেল আমি ফেস করেছি, যেটাও আমি একই সাথে এখানে শেয়ার করার চেষ্টা করব। মূলত ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে আমি দেখেছি অনেক মেয়েরাই কথা বলতে চাই না, কিছু ক্ষেত্রে টাকা দিয়েও কথা বলাতে হয়েছে, এরকমও হয়েছে, যেটা আমি সরাসরি বলছি। হয়তো বা একজন গবেষকের দিক থেকে এটা এথিক্যালি জানি না মানে কতটা কারেক্ট বা ইনকারেক্ট। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস এর মধ্যে এই ধরনের কাজগুলো পড়ে না। এবার ব্যাপারটা হচ্ছে আমি যখন ক্ষেত্র সমীক্ষা করছি অনেক মেয়েই তাদের কথা বলতে চাইনি, মানে তারা বলতে চায় না। আবার অনেক ক্ষেত্রে আমি অনেকের কথা পেয়েছি যেগুলো বেশ মানে আকর্ষণীয়, বেশ মানে তাদের না বলা কথা, না প্রকাশিত কথা যেগুলো তারা প্রকাশ করেছেন। তো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো এই প্রসঙ্গে। এবং এই বইটাও উৎসর্গ করা হয়েছে ওই ঝাড়ুদার মেথর মেয়েদের কি, যাদের কথা কেউ বলে না। বিশেষ করে আমরা যদি কোভিড টাইমের কথা ভাবি, কোভিড সময় 2020-21 মানে 2019-20 এই সময়টাকে যদি আমরা একটু কল্পনা করি, কোভিডের সময় স্যানিটারি ন্যাপকিন, কোভিডের সময় পিপিই, কোভিডের সময় যে যত কিছু মানে স্যানিটেশনে যত কিছু যা কিছু লাগে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করছে এই ঝাড়ুদার মেথর মেয়েরা। কিন্তু কোভিড যোদ্ধা সবসময় বলা হয় ডাক্তারদের, কোভিড যোদ্ধা বলা হয় হেলথ ওয়ার্কার কর্মীদের বা নার্সদের। মানে গোটা কলকাতা, মানে আমার কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছিল এই ঝাড়ুদার মেথর মেয়েরাও, কিন্তু তাদেরকে কোভিড যোদ্ধা হিসাবে বা কোভিড ওয়ারিয়র হিসাবে স্বীকৃতি দেওয়া হয় না। তো মোটামুটি ভাবে ক্ষেত্র সমীক্ষার ক্ষেত্রে বেশ কিছু উচ্চারণ পেয়েছিলাম, বেশ কিছু ভয়ঙ্কর অভিজ্ঞতাও আমি পেয়েছিলাম। যেমন একটি মেয়ের কথা আমি বলবো, আমি কারোরই নাম আমার গ্রন্থে লিখিনি, কারণ তারা যেহেতু কেউ কেউ সরকারিভাবে চাকরি করছে, কেউ বেসরকারিভাবে মানে চুক্তিবদ্ধ মানে শ্রমে নিযুক্ত, তো আমি কারোরই নাম লিখিনি মানে এক্ষেত্রে। এবার এইরকমই আর একজন নাম প্রকাশে অনিচ্ছুক একজন মহিলা সাক্ষাৎকারে জানান যে সেই হচ্ছে পরিবারের আর্নিং মেম্বার, মানে সেই পরিবারে একমাত্র ইনকাম করেন মানে ঝাড়ুদার বা মেথরের কাজ করে, এবং সারাদিন কাজ করে সে যে টাকাটা পায় সেই টাকাটা সে বাড়িতে তার স্বামীর হাতে তুলে দেন, এবং স্বামী সেই টাকাতেই মদ খেয়ে তার বউকে পেটাচ্ছে। মানে এইরকম চিত্রও আমি সাক্ষাৎকারে শুনেছি। তো কাজেই এই ধরনের নামগুলো আমি প্রকাশ করতে পারি, মানে এরকম ভয়ঙ্কর তিক্ত কিছু অভিজ্ঞতারও শিকার হতে হয়েছে। তো ক্ষেত্র সমীক্ষার গল্প বলতে এইগুলোই মোটামুটি ভাবে। এবং এই প্রসঙ্গে আমি আমার সময়সীমাটাকেও একবার বলে দেওয়ার চেষ্টা করব। আমার সময়সীমাটা বেশ দীর্ঘ, যেহেতু কাজ হয়নি সে কারণেই আমি একটা দীর্ঘ সময়সীমা নেওয়ার চেষ্টা করেছিলাম। তো 1923 সালের সময়কাল থেকে 1923 সালে কলকাতা পৌরসভা আইন বেসিক্যালি আসছে। তো 1923 সালে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময়কালে তিনি একটা বিল আনছেন, ক্যালকাটা মিউনিসিপ্যাল বিল। সেই বিলে বেশ কিছু পরিবর্তন আসছে এবং সেই বিলে প্রথম মহিলাদের ব্যালটে ভোট দেওয়ার কথা আসছে। তো ওই 1923 সাল একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট বা ইম্পর্টেন্ট একটা সাল বলে আমার মনে হয়েছিল। সেই সময়কাল থেকে 2023 অর্থাৎ সম্প্রতি সময়কাল পর্যন্ত আমি ইতিহাসটা দেখার চেষ্টা করেছি। এবং পাশে যে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন, আমি মূলত 3টে অধ্যায়ে বইটিকে লেখার চেষ্টা করেছি এবং অধ্যায়গুলোর বিশ্লেষণ ম্যাম বললে আমি পরবর্তীকালে। আচ্ছা, এই অধ্যায়গুলোর কথা তুমি অবশ্যই আমাদের বলবে, আমরা একটু শুনতে চাইবো এটার সম্বন্ধে। তার আগে একটা জিনিস একটু জিজ্ঞেস করি, তুমি যে বৈষম্যের কথা বললে আমরা সবাই জানি যে তারা বৈষম্যের, এই বৈষম্যের মধ্যে কতটা বৃহত্তর সমাজের ক্ষেত্রে এই বৈষম্য তারা কতটা তার মুখোমুখি হতে হচ্ছে, এবং এই বৈষম্যর মোকাবিলা করা বা বৈষম্যর প্রতি তাদের এটা যদি আমাদের একটুখানি বুঝিয়ে দাও, মানে তারা কতটা মেনে নিচ্ছে বা কতটা প্রতিবাদ করছে, সে প্রতিবাদ একেবারেই ব্যক্তিগত স্তরে নাকি সেটা সংগঠিত প্রতিবাদ হয়, এইগুলো যদি একটুখানি আমাদের বুঝিয়ে দাও আর কি। একদমই ম্যাম, খুব ভালো। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করব, মানে মহালয়া ম্যামের মাইকটা সম্ভবত অন আছে, যে কারণে আমার কাছে ইকো আসছে দেবী ম্যামের কথাগুলো একটু কি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, বৈষম্যের ক্ষেত্র থেকে আপনি বলার চেষ্টা মানে প্রশ্নটি এলো, তো আমি অবশ্যই একটু আভাস দেওয়ার চেষ্টা করব। আমরা যদি ঋগ্বেদের
একটা শ্লোকের কথা মনে করি পুরুষ সূক্তের, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ্য হস্য মুখ মাসিত বাহুরাজন্য কৃতঃ পুরুত্তদ যদবৈশ্য পদভ্যাং শূদ্রহ জায়ত। মানে আদি পুরুষের মাথা থেকে ব্রাহ্মণের সৃষ্টি, বাহু থেকে ক্ষত্রিয় বা রাজন্যের সৃষ্টি, আর উরু থেকে বৈশ্যের সৃষ্টি এবং পা থেকে শূদ্রের সৃষ্টি। মানে সমাজ তৈরিকরণে পিরামিডটা যদি আঁকি, সবার উপরে হচ্ছে ব্রাহ্মণ আর সবার নিচে হচ্ছে শূদ্র। কিন্তু এই যে ঝাড়ুদার মেথড সেকশন যাদেরকে আমরা দেখছি, তাদের বেশিরভাগই হচ্ছে দলিত। তারা এই 4 বর্ণের মধ্যেই পড়ে না, তারা হচ্ছে পঞ্চম বর্ণে, তারা হচ্ছে অস্পৃশ্য, তারা হচ্ছে চণ্ডাল, তাদেরকে দলিত বা বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয়। গান্ধীজি কখনো তাদেরকে হরিজন বলেছেন, B.R. আম্বেদকর সেটাকে আবার সমালোচনা করে বলেছেন এটা একটা মিষ্টি নাম দেওয়া ছাড়া আর কিছুই নয়। তো এরকম অনেক বিতর্ক অবশ্যই আছে। তো বৈষম্যের ক্ষেত্রে যে জায়গাগুলো আমি অন্তত দেখতে পেয়েছি ক্ষেত্র সমীক্ষা করে এবং বিভিন্ন রিপোর্ট দেখে, বিশেষ করে ক্যালকাটা মিউনিসিপাল গেজেট, স্যানিটারি কমিশনের রিপোর্ট বা সেন্সাস রিপোর্ট, এই রিপোর্টগুলো যদি আমি দেখার চেষ্টা করেছিলাম, তো এই রিপোর্টে যে জায়গাগুলো পেয়েছি সেটা হচ্ছে যে নাম্বারের ক্ষেত্রে একটা ব্যাপক বৈষম্য আছে। 1911 সালের একটা সেন্সাস আমি দেখেছিলাম, সেখানে সম্ভবত আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারছি না, আমাকে বইটা খুলতে হবে। সেখানে দেখেছিলাম যে 7,000 পুরুষ কর্মী পৌরসভায় কাজ করছে, তার এগেনস্টে 1,500 মেয়ে বা মহিলা ঝাড়ুদার মেথর কাজ করছে। এই যে ডিসক্রিমিনেশন, এই ডিসক্রিমিনেশনটা সবসময়ই সজীব ছিল, সবসময়ই অনবসিত ছিল। মানে এই বৈষম্যটা আজও আছে, মানে আজও পুরুষ কর্মীদের সংখ্যাই বেশি ঝাড়ুদার মেথর এই সেকশনের মধ্যে, এবং মেয়েদের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু এখনো কম। এবং আমি একটা কথা বারবার বইয়ে ইউজ করার চেষ্টা করেছি এবং একটা চ্যাপ্টারেরও নাম দিয়েছি অন্তজদের অন্তজ। মানে এই মেয়েরা, এই ঝাড়ুদার মেয়ে বা মেথর মেয়েরা, এরা হচ্ছে অন্তজদেরও অন্তজ। মানে ইংরেজি করলে এদের ব্যাপারটা হয় ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন। মানে এরা অন্তজ কোন দিকে? এরা অন্তজ জাতি ব্যবস্থায় অন্তজ, এরা সামাজিক যে বর্ণ ব্যবস্থা সেখানে অন্তজ। তার পাশাপাশি পুরুষতন্ত্রের পুরুষ তাদেরকে সবসময় আদার করে রাখার চেষ্টা করে, অন্য করে রাখার চেষ্টা করে, সেই জায়গা থেকেও এরা অন্তজ, যে কারণে এরা ডাউন ট্রোডেন অ্যামং দ্য ডাউন ট্রোডেন। মানে তারা সামাজিক কাঠামোর দিক থেকে তো অন্তজ বটেই, মানে তারা সেই ধরনের ভাবে বৈষম্যের শিকার তো হচ্ছেই, পাশাপাশি পুরুষতন্ত্রে পুরুষ তাদেরকে সবসময় নিষ্পেষণ বা তাদের উপর এক্সপ্লয়েট করেই চলেছে। মানে এই যে সুপিরিয়র ইনফেরিয়র কমপ্লেক্স, সেটা এই ঝাড়ুদার মেথডদের ওপরও ব্যাপকভাবে বিদ্যমান। এবং যে কারণে ওই আমি একটা গল্প একটুখানি আগে বললাম যে একটা মেয়ে, সে পরিবারের আর্নিং মেম্বার, অথচ যে যখন ইনকাম করে বাড়িতে নিয়ে যাচ্ছে টাকাটা, সেই টাকা দিয়ে তার বউকে, মানে তার স্বামী মদকে পেটাচ্ছে। তো এই ধরনের যে চিত্র, মানে পিতৃতন্ত্রের মোড়ক থেকে যেমন বৈষম্য বিদ্যমান, সেরকম জাতি ব্যবস্থার মোড়ক থেকেও একইভাবে বৈষম্যের যে চিত্র সেটা বিদ্যমান। এবার আমি আসি প্রথম বৈষম্য, যেটা আমি বলার চেষ্টা করলাম যে নাম্বারের দিক থেকে, যে একটা সেন্সাস রিপোর্ট, সেই সেন্সাস রিপোর্টে দেখা যাচ্ছে যে 7,000 পুরুষ, সেখানে 1,500 মতো মেয়ে মানে মেথর বা ঝাড়ুদার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছে। এরকম শুধু নাম্বারের ক্ষেত্রে নয়, ওয়েজ ডিসক্রিমিনেশনের ক্ষেত্রেও আমরা দেখতে পাই ব্যাপক আকারে কিন্তু পুরুষ এবং মেয়েদের মধ্যে বৈষম্য আছে। এটা আমি কোনো রিপোর্টে পাইনি, ক্ষেত্র সমীক্ষায় পেয়েছিলাম। বেশ কিছু ঠিকাদার, মানে আমরা যদি কলকাতার তো বিভিন্ন জায়গা হয়, মানে শুধু রাস্তাঘাটের কাজ, মানে যে ঝাড়ুদার মেথড তাদের নিয়েই আমি কাজ করিনি, মানে যদি আমরা হাসপাতাল বা কোনো কারখানা বা কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি পরিষ্কার পরিচ্ছন্নের ইতিহাস দেখি, সেখানেও প্রচুর ছেলে মানে মেথর, পাশাপাশি মেয়ে মেথররা কাজ করে। তো ওই যে ঠিকাদাররা কাজ করাচ্ছেন বা ওই যে সুপারভাইজাররা কাজ করাচ্ছেন, ওই কাজ করানোর ক্ষেত্রে মেয়েদেরকে অনেক সময়ই কিন্তু কম কাজ করতে পারবে এই ভাবনা থেকে। মানে এখনো যে জেনারেল ভাবনাটা আছে, মেয়ে মানি কোমল, মেয়ে মানি কম কাজ করতে পারে, মেয়ে মানি মাছের লেজা, ছেলে মানি মাছের মুড়ো, এই যে পার্থক্য, এটা এখনো সমানভাবেই দৃশ্যমান, যেটা অত্যন্ত দুঃখের এবং আক্ষেপের। তো সেই মেয়েদেরকে কিন্তু দেখা যাচ্ছে যে কম বেতন দেওয়া হচ্ছে এবং বেশি সময় ধরে কাজ করানো হচ্ছে। মানে আমি প্রথম বৈষম্যের কথা বললাম, যেটা হচ্ছে কি নাম্বারের দিক থেকে। সেকেন্ড বৈষম্যের কথা হচ্ছে যে ওয়ার্ক টাইম বা টাইমের দিক থেকেও কিন্তু ছেলেদের তুলনায় মেয়েদেরকে বেশিক্ষণ কাজ করাচ্ছে। মানে একটা ছেলে 2 ঘন্টা যদি ঝাড় দেয়, মেয়ে তাকে 3 ঘন্টা 4 ঘন্টা ধরে ঝাড় দেওয়া করাচ্ছে ওই সুপারভাইজার বা ঠিকাদার। এই বৈষম্যটাও আছে, পাশাপাশি বেতনের ক্ষেত্রেও বৈষম্য তো আছেই। এবার এই বৈষম্যটা আমি যদি মানে একদম মানে
বাইরের পরিবেশের পাশাপাশি আমি যদি গৃহস্থালীর পরিবেশেও যাই, ভিতরের পরিবেশেও যাই, মানে বাড়ির অনেকেই ঝাড়ুদারের কাজ করতে, রান্না করতে, অনেকেই অনেক বাড়িতেই আমরা দেখি যে কলকাতাতে অনেকেই দূর দূরান্ত থেকে বাড়িতে কাজ করতে আসেন। তো সেই মেয়েরাও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের শিকার। যেমন হয়তো 2000 টাকা তার মাইনে মাসে, সে রান্না বান্না করছে, ঘর পরিষ্কার করছে, ময়লা পরিষ্কার করছে, বাচ্চা থাকলে সেটা দেখছে, সবকিছু কাজ করার পরে তার মাইনে হচ্ছে হয়তো মাসে 2000 টাকা বা 4000 টাকা। তো যাই হোক না কেন, সেই যে বেতন, সেই বেতনটা অনেক সময় ভালো ঝাঁট দেওয়া হয়নি, ভালো কাজ করা হয়নি, এই রকম ভাবেও তারা বৈষম্যের শিকার হয়েছে, এটাও পেয়েছি। হ্যাঁ, মানে গৃহস্থালীর দিক থেকেও যদি আমরা দেখি যে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ, সেটাও কিন্তু একইভাবে স্ট্রং। সেখানেও যে প্রভু, সেও কিন্তু এই একইভাবে যে মেয়েটা কাজ করতে আসছে তার উপর কিন্তু বৈষম্যের শিকার হচ্ছে। পাশাপাশি পুজোর সময় বোনাস পায় না, এরকম অভিযোগও আমার কাছে অনেকে করেছে। এবং আরেকটা আমি গভর্নমেন্টাল রিপোর্ট থেকে একটা জিনিস পেয়েছিলাম, সেটা একটু বলার চেষ্টা করি। সেটা হচ্ছে যে একটা সময় কলোনিয়াল সময়কালে, মানে 1930 এই সময়কালে একটা মেয়ে একটা ব্রিটিশ প্রভুর বাড়িতে কাজ করতেন। তো ব্রিটিশ যে মহিলাটার কাছে কাজ করতেন, সেই মহিলাটার কাছ থেকে সে না বলে কয়েকটা বোতল নিয়ে চলে গিয়েছিল। তো সেই কয়েকটা বোতল নিয়ে চলে যাওয়ার কারণে তাকে পরবর্তীকালে জেলও খাটতে হয়েছে। এইরকম ঘটনাও পেয়েছি, মানে একটা ঝাড়ুদারের জেল খাটার কাহিনী এইরকম ভাবে। তো এই যে জেল খাটার কাহিনী, এই যে বৈষম্যটা মানে বিভিন্ন দিকে, নাম্বারের দিক থেকে, ওয়েজের দিক থেকে, ওয়ার্ক টাইমের দিক থেকে। তার পাশাপাশি আমরা যদি আরো দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে কি না, বৈষম্যের এই যে নানাবিধ স্তর, এই নানাবিধ স্তরের মধ্যে অবশ্যই কাস্ট সিস্টেমের দিক থেকে তারা মৌখিক ভাবেও বিভিন্ন ভাবে তারা গালিগালাজের শিকার হচ্ছে, মানে ভার্বাল অ্যাবিউসের শিকার হচ্ছে। পড়াশোনার ক্ষেত্রেও তারা বৈষম্যের শিকার। মানে আমি একটা বইয়েই লিখেছি সম্ভবত সেকেন্ড চ্যাপ্টারে, যে একটা মেথর মহিলা, তিনি তার বাচ্চাকে একটা বড় ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করাতে চাইছেন। তো প্রিন্সিপালের কাছে গিয়েছে, প্রিন্সিপাল বলছে তোমরা গরিব মানুষ, তোমরা এই স্কুলে তোমার বাচ্চাকে পড়াতে পারবে না। মানে এই যে এদেরকে ইনফিরিয়ার করে দেওয়া, এই যে সুপিরিয়র ইনফেরিয়র কমপ্লেক্স, এই কমপ্লেক্সটাও এই ডিসক্রিমিনেশনের যে আবর্ত, সেখান থেকেও ব্যাখ্যা করা যায়। আমার তুমি খুব ভালোভাবে আলোচনা করলে এখন পর্যন্ত, তোমার আলোচনা থেকেই উঠে আসছে খুব সুন্দর করে লিঙ্গ, জাতি এবং শ্রেণীর যে যোগসূত্রটার ফলে যে একটা জাল তৈরি হয়, তার ফলে এই মহিলারা কিভাবে বৈষম্যের শিকার হচ্ছেন, এটা একদম স্পষ্ট হয়ে উঠে আসছে। আমার প্রশ্নটা যেটা আমি তোমাকে আগেও করলাম, সেইটাই এবার একটুখানি আরেকবার জিজ্ঞেস করি, যে ওদের দিক থেকে ওদের রেসপন্সটা কি? মানে ওরা কি এই বৈষম্য মেনে নিচ্ছে? ওরা কি প্রতিবাদ করছে? আর প্রতিবাদ যদি কোথাও করে, সেটা কতটা সংগঠিত হচ্ছে, সচেতন প্রতিবাদ হচ্ছে, এই জায়গাটাই। একদমই অসাধারণ একটা প্রশ্ন। এবং এই প্রশ্নের সূত্রে আমি বেশ কিছু জায়গা বলার চান্সও পেলাম। সেটা হচ্ছে যে আমি যেটা ভুলে যাচ্ছিলাম, মানে ভুলেই যেতাম, তো আপনাকে আরেকবার ধন্যবাদ। যে 1928 সালে কলকাতার মেথর এবং ঝাড়ুদাররা প্রথম স্ট্রাইক করে, মানে প্রথম ধর্মঘট করছে, এবং পর পর স্ট্রাইক চলছে 1933, 1934, 1944, 1945। এবং এই স্ট্রাইক গুলোর শেষে কি হচ্ছে না, আমি এই স্ট্রাইকের কথা সম্ভবত আমি কোন একটা স্লাইডে রেখেওছি, আমি স্লাইডটা একবার, সেই স্লাইডটা দেখাই। তো 1928 সালের 4 মার্চ ঝাড়ুদার মেথরদের প্রথম স্ট্রাইক। এবং এই স্ট্রাইকে মূলত তারা বেশ কিছু দাবি দাওয়াকে কেন্দ্র করে মানে এই ধর্মঘটটা রেখেছিল, মানে তাদের ওপর হওয়া যে বৈষম্য, সেই ব্যাপারটাকে নিয়ে। মানে মেয়েরাই যে শুধুমাত্র বৈষম্যের শিকার তা নয়, জাতি, লিঙ্গ, শ্রেণীর দিক থেকে যদি দেখি, পুরুষ যদি কেউ ঝাড়ুদার মেথর হয়, সেও সমাজে একইভাবেই অচ্ছুত, সেও সমাজে একইভাবেই দমিত, তো সেও মানে সেও বৈষম্যের শিকার হচ্ছে। এবার
এই যে স্ট্রাইকটা হচ্ছে, এই স্ট্রাইকের পরবর্তীকালে 1933 সালের এই ঝাড়ুদার মেথডদের সমস্যা সমাধানের জন্য একটা কমিটি তৈরি করেছিল পশ্চিমবঙ্গের তৎকালীন যারা ক্ষমতায় ছিলেন তারা, মানে ব্রিটিশ আন্ডারেই একটা মানে ক্ষমতাশীল যারা সরকার ছিল। তো 1933 সালে এই যে কমিটির রিপোর্টটা আমি ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেটে পেয়েছি, যেটা একদম কলকাতার আর্কাইভ থেকে পাওয়া। সেই আর্কাইভ থেকে পাওয়া বিবরণে 12টা পয়েন্ট তারা দাবি করেছিল এবং প্রতিবেদনে সেগুলো বেশ স্পষ্ট করে লেখা হয়। সেখানে বলা হচ্ছে যে মেথডদের জন্য, যে বৈষম্যের ক্ষেত্রের মেথডদের জন্য একটু কল্যাণমূলক বিষয়গুলো যাতে দেখভাল করা হয়, এবং মহিলাদের জন্য বিশেষ কিছু গুরুত্ব দেওয়া হয়েছিল। সেগুলো যদি একটু ভাবনা চিন্তা করা হয়, সেটা হচ্ছে কি না, যদি মহিলা মেথডদের মানে কেউ সন্তান সম্ভবা হয় তাহলে তাকে 1 মাস আগে ছুটি দিতে হবে এবং 1 মাস পরেও ছুটি দিতে হবে, মানে তার জন্য 2 মাস ছুটির বন্দোবস্ত করতে হবে। তার পাশাপাশি প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা করা এবং বেতন মাসের প্রথম 5 দিনের মধ্যে দিয়ে দিতে হবে, মাসিক মাইনে 30 টাকা হতে হবে। হ্যাঁ, 1928 সালে তাদের মানে গড় মাইনে ছিল 10 থেকে 14 টাকা, তারা দাবি করছে বেসিক্যালি 30 টাকা মাইনে হতে হবে, এবং তাদের জন্য পরিষ্কার হাওয়াযুক্ত ঘরের ব্যবস্থা করতে হবে, দুর্ঘটনা ঘটলে অর্থ সাহায্য করতে হবে। এই ধরনের যে আলাপ আলোচনা হচ্ছে এবং এই দাবিগুলো করা হচ্ছে 1933 সালে। কিন্তু ভাবলে অবাক হতে হয়, 1933 সালের দাবি করছে তাদের যাতে গড়ে 300 টাকা মাইনে হয়, কিন্তু এখন পৌরসভায় কিভাবে কাজ হয়, এখন 100 দিনের একটা কর্ম প্রকল্পে 202 টাকা করে মাইনে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয়, এবং সেই কাজটা মানে একটা রাস্তা ঝাঁট দেওয়ার জায়গায় 3-4টে রাস্তা ঝাঁট দেওয়া হয়। এবং আরো অনেক স্ট্যাটিস্টিক্স আছে, আমার এই মুহূর্তে সবকিছু মনে পড়ছে না, যে প্রায় যদি 15,000 বা 20,000 যদি ঝাড়ুদার বা মেথর বা স্যানিটেশন ওয়ার্কার লাগে, তো 6,000 থেকে 7,000 বর্তমানে মিউনিসিপ্যালের মানে মিউনিসিপ্যাল যে বর্তমান কর্পোরেশনের আন্ডারে 6 থেকে 7,000 মানে সংখ্যায় হয়তো অ্যাপয়েন্টেড আছে। তো বাকি কিন্তু এই একদম মানে এখনকার যেরকম চলছে ওই সিভিক সুইপার্স এবং স্ক্যাভেঞ্জার দিয়ে নিয়ে কাজ চলছে, ওই 202 টাকা 100 দিনের কাজ করিয়ে নেওয়া হচ্ছে। এবং এখনো ওই মেয়েদের আলাদা করে মাতৃত্বকালীন ছুটির কোনো বন্দোবস্ত নেই। এখনো চিকিৎসা সংক্রান্ত যে সমস্যাগুলো ফেস করে, যেগুলো আমি বিস্তারিত পরে বলার অভিপ্রায় রইল, তো সেগুলোতে এখনো তাদের জন্য কোনো সুযোগ নেই। তো এই 1928 সালে তারা প্রথম তাদের হয়ে হওয়া যে বৈষম্য তার বিরুদ্ধে প্রথম স্ট্রাইক করছে। মানে আমি 1923 থেকে যেহেতু কাজ শুরু করছি, তো তার পরবর্তীকালে দীর্ঘ মানে স্ট্রাইক হয়েছে স্বাধীনতার সময়কাল পর্যন্ত। 1945 সালেও একটা ধর্মঘট হচ্ছে। 1945 সালের পরবর্তীকালেও যদি আমরা ইতিহাসটা দেখি, স্বাধীনতার পরেও তাদের এই বৈষম্যের কথা নিয়ে প্রচুর ধর্মঘট দেখা যাচ্ছে, প্রচুর দাবি দাওয়া দেখা যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও সমস্যার সমাধান কিন্তু হয়নি। মানে আজকের দিনে হাতে করে এই যে মানুষের বর্জ্য পরিষ্কার করার ঘটনা, সেটা আজও আছে 2025 সালে, এটা ভাবলেই আমাদের অবাক হতে হয়। তো এটা বারবার বন্ধ করার চেষ্টা করলেও কিন্তু ব্যর্থই হয়েছে, মানে দুটো সরকারই কোনোভাবেই কিন্তু এটা করতে সক্ষম হয়নি। সুতরাং বৈষম্যের বিরুদ্ধে এই ভয়েসগুলো আমরা শুনতে পাই। এইবার মেয়েদের ক্ষেত্রে বৈষম্যের ক্ষেত্রে যে ভয়েসগুলো, অনেক ক্ষেত্রেই তারা বলছে যারা গৃহস্থালিতে যে বৈষম্য, সেই বৈষম্যের ক্ষেত্রে তাদেরকে প্রশ্ন করা হলে তারা বলছে যে সারাদিন খেটে এইটুকু মজুরি পাই, কিন্তু এই ছাড়া আমাদের আর অন্য কোনো কাজ নেই। মানে কাজের অভাব এই বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদকে কোথাও গিয়ে যেন নীরব করে দিয়েছে। মানে এখনকার দিনে যে কাজের অভাব, পাশাপাশি কর্মক্ষেত্রে যে অন্যান্য সোর্সের অভাব, সেই কারণে কিন্তু এদের অন্য জায়গায় যাওয়ার মতো রাস্তাও নেই, যে কারণে যেটুকু মজুরি পাচ্ছে সেই মজুরি দিয়েই তাদেরকে কিন্তু ওই কাজ করতে বাধ্য হতে হচ্ছে। এছাড়াও আরো অনেকগুলো পয়েন্ট আমরা দেখতে পাই, যে হয়তো 202 টাকার মজুরিতে কাজ করছে বেশ কিছু জায়গা, সে যদি প্রতিবাদ করে বৈষম্যের জন্য, যে কেটে গেছে, ছিঁড়ে গেছে, পায়ে লেগেছে, আজকে আসবো না, তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়োগ দেওয়া হচ্ছে। তো মানে এখন কাজের এত অভাব এবং এত মানে ম্যান পাওয়ারও অ্যাকচুয়ালি কাজের অভাবে ম্যান পাওয়ারে বেড়ে যাচ্ছে। তো সেই বেড়ে যাওয়ার কারণে যে সমস্যাটা হচ্ছে, এদের প্রতিবাদ আর সেই অর্থে মানে বাস্তবে প্রতিফলিত হচ্ছে। এটা একটা পয়েন্ট যেটা এই প্রসঙ্গে আমার মনে হচ্ছে। আচ্ছা, আরো অনেক কিছুই হয়তো ভুলে যাচ্ছি। আচ্ছা সার্থক, তোমার কি মনে হয় নারীবাদ এদের কথা আজ কতটা বলছে বা কতটা বলছে না?
একদম। হ্যাঁ 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 ম্যাম, আমার কাছে বা নারীবাদ মানে একটা থিওরি নয় প্রথমত, মানে যেটা অনেকেই হয়তো ভেবে থাকে নারীবাদ মানে নারীদের হয়ে কথা বলে, যেখানে এরকম একটা থিওরি। নারীবাদ জাস্ট একটা থিওরি নয়, নারীবাদ থিওরির পাশাপাশি তার ইমপ্লিমেন্টেশন, নারীবাদে তত্ত্বের পাশাপাশি তার বাস্তবিক প্রয়োগটাও খুব ইম্পর্টেন্ট। মানে আমি এই ঝাড়ুদার মেথড নিয়ে একটা বই লিখে ফেললাম, বিভিন্ন জায়গায় বক্তব্য দিলাম, নিউজ পেপার এটা নিয়ে রিভিউ বেরোলো, এইটুকুর মধ্যেই যদি সীমায়িত থাকে সেটা একাডেমিক মানে আমার লাভের দিক থেকে। যদি তাদের অবস্থার কোনো উন্নতি হয়, যদি তাদের জন্য সরকার কোনো স্কিম নেই, তবেই এই গবেষণার সার্থকতা। তো নারীবাদ এখনো পর্যন্ত অনেক বিষয় নিয়েই কাজ করছে। নারীবাদে বা নারীবাদী গবেষণা পদ্ধতি যেখানে ফেমিনিস্ট সাবজেক্টিভিটির কথা বলা হয়, কেননা হিস্টোরিক্যাল মেথোডোলজি বা অন্যান্য মেথোডোলজিতে বারবার অবজেক্টিভিটির কথা বলা হয়, যে কোনো বায়াসনেস থাকলে চলবে না, কিন্তু ফেমিনিস্ট মেথোডোলজিতে সাবজেক্টিভিটির কথা বলা হয়। কারণ মেয়েদের নিয়ে কেউ কথা বলেনি, মেয়েদের কথা এতদিন ধরে ব্রাত্য ছিল, অপঙ্ক্তেয় ছিল, তাদেরকে ওই নীরব করে রাখা হয়েছে সুবিধার্থে, মানে রাষ্ট্র তার সুবিধার্থে এই অপঙ্ক্তেয় বা ব্যক্ত করে রেখেছে। সেই জায়গা থেকে এখন প্রচুর রিসার্চ হচ্ছে মেয়েদেরকে নিয়েও, বা বিভিন্ন জায়গাতেও রিসার্চ হচ্ছে, কিন্তু এই রিসার্চের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যার জায়গা বর্তমানে দেখা যাচ্ছে। যেমন আমি হিস্ট্রির ছাত্র, আমি যদি উইমেন্স রাইটসে রিসার্চ করি, আমার হিস্ট্রির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যদি চাকরির আবেদন করি, আমার ক্ষেত্রে একটা সমস্যা হবে যে তুমি অন্য স্ট্রিমে কাজ করেছো। এখনকার আমরা যাচ্ছি ইন্টারডিসিপ্লিনারি বা মাল্টিডিসিপ্লিনারি বিষয়ের দিকে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়েও এখনো প্রথাগতভাবে একাডেমিক চত্বরেও, মানে আক্ষেপের সাথেই বলতে হয় একাডেমিক চত্বরেও এখনো কিন্তু পিতৃতান্ত্রিকতা ব্যাপকভাবে বিদ্যমান। যে কারণে কেউ যদি উইমেন্স হিস্ট্রি নিয়ে কাজ করে বা ইত্যাদি বিষয়গুলো নিয়ে কাজ করে, তাকে কিন্তু বেশ বৈষম্যের বেশ মানে সমস্যার শিকার হতে হয়। তো এইবার নারীবাদী যে গবেষণা পদ্ধতি, সেই গবেষণা পদ্ধতিতে এদেরকে নিয়ে ভাবনা চিন্তা করা শুরু হচ্ছে বা কাজ হচ্ছে, এবং অনেকেই কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছেন। বিশেষ করে এখন কলকাতার মহিলা ভিখারিদের নিয়েও একজন কাজ করেছে আমি জানি। কলকাতার মানে মহিলা যারা বেসিক্যালি বাউরি মহিলা, তাদেরকে নিয়েও কাজ হচ্ছে এরকম জানি। মানে নারীবাদের গবেষণা পদ্ধতির দিক থেকে মানে এখন গবেষণার অনেকগুলো ক্ষেত্র উদ্ভাসিত হয়েছে, কিন্তু গবেষণা শুধু পড়লেই হবে না, এর বাস্তবে ইমপ্লিমেন্টেশনও দরকার। মানে আমি আমার বইটা বেরোনোর পরে আমি যাদের ছবি, আমি অনেকগুলো ছবিও লিখেছি, আমি কয়েকজনকে বইও দিয়ে এসেছি, তারা বেশ খুশি হয়েছিল। তো এই যে মানে মানে যতটা একজন নারীবাদী গবেষক হিসেবে করা সম্ভব সেটা তো করতেই হবে, পাশাপাশি লেখালেখির মাধ্যমেও, মানে শব্দের তো অনেক ক্ষমতা, তো শব্দের ক্ষমতার মাধ্যমেও সংবাদপত্র, বই বা ইত্যাদিতেও এদের কথাও যদি লেখা হয়, সেই লেখাটাও কিন্তু একইভাবে তাত্ত্বিক আন্দোলন। মানে মুখে বলার থেকেও যদি লিখে আমরা একটু ছড়াতে পারি, মানে নারীবাদ শুধু তত্ত্ব নয়, তার প্রয়োগও। তো এই লেখাটা বা এই প্রকাশ করাটাও খুব ইম্পর্টেন্ট। মানে এই মেয়েদের কথা, এই অন্তঃচদের এই মেয়েদের কথা লেখা, বলা, এবং তাদের হয়ে যদি এনজিও কিছু করেন, মানে এই ধরনের বই বেরোনোর পরে, তাহলেই এই ধরনের রিসার্চের সার্থকতা। তো আমি বেশ কিছু ছবিও রেখেছিলাম। হ্যাঁ ম্যাম। না, তুমি ছবি দু একটা দেখিয়ে নাও আমাদের। তার আগে একটু বলে রাখি, এইবার এই ছবিগুলো দেখানো হয়ে গেলে আর তুমি একটুখানি খুব সংক্ষেপে আমাদের এখানে শ্রোতা যারা আছেন তাদের একটুখানি বলো তোমার কি কি অধ্যায় আছে বইটাতে, যাতে তারা মোটামুটি বইটার সম্পর্কে একটা ধারণা হয়ে যাবে। এইটা কি কি চ্যাপ্টার রেখেছো এইটা একটুখানি বলে দেবে। আর তুমি বলার আগে একটা কথা একটু বলি, যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলি, আপনাদের যদি প্রশ্ন কিছু থাকে নিশ্চয়ই আপনাদের প্রশ্নগুলো একটুখানি চ্যাট বক্সে দিয়ে দিন। আলোচনা শেষ হয়ে গেলে, মানে সার্থকের বলা হয়ে গেলে ও প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে। আচ্ছা আচ্ছা, এইবার বলো সার্থক। হ্যাঁ, আমি চ্যাপ্টার্স এর একটা ছবি আমি পাওয়ার পয়েন্টে অ্যাড করেছি। আমি মূলত 3টে চ্যাপ্টার করার চেষ্টা করেছি। কলকাতার ঝাড়ুদার এবং মেথড প্রথম চ্যাপ্টার। তো প্রথম চ্যাপ্টারে কি আছে আমি হালকা করে একটু বলে দেওয়ার চেষ্টা করব অল্পভাবে। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে কলকাতার ঝাড়ুদার এবং মেথড শ্রেণী, উৎপত্তি, ব্যুৎপত্তি এবং তত্ত্ব কথা। এইবার এখানে আমি যেহেতু ঝাড়ুদার মেথডদের কথা বলছি, তাদের সম্পর্কে সংজ্ঞার জায়গাটাও আমি
দেখানোর চেষ্টা করেছি, সেন্সাস রিপোর্টে তাদেরকে কিভাবে ডিনোট করা হচ্ছে, বা বাংলা বানান বিধান সেখানে কিভাবে দেখা হচ্ছে। বাংলা বানান বিধানে তাদের সম্পর্কে বলতে গিয়ে লিখিয়ে দেওয়া হচ্ছে যে তারা জঙ্গলি, তারা অসভ্য, তারা অনার্য। তো এগুলো থেকেই আমরা অনেক কিছু ভাবনা চিন্তা করতেই পারি। তো হরিচরণ বন্দ্যোপাধ্যায় সংকলিত বাংলা বিধান, সেখানে তাদেরকে ধাঙর বলা হচ্ছে। ধাঙর অর্থাৎ ধান যুক্ত গড় মিলে ধাঙর। ধাঙর মানে যারা পশুপালক বা যারা কৃষির কাজ করতো, পরবর্তীকালে তারা এই মেথডের কাজ করছে। 2011 জনগণনা অনুযায়ী এরা অস্পৃশ্য, এরা ডোম, হাড়ি ইত্যাদি জাতি থেকে বিলং করছে। রিজলে সাহেব মানে ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্কলার, তারাও বলছে যে এ সাবকাস্ট অফ হারিস who removed night soil as well as a section of Maghaya Kumaras। তো এইরকম ভাবে আমরা সংজ্ঞা দেখতে পাচ্ছি। পাশাপাশি 1922 সালের একটা স্কিম, সেই স্কিমে বলা হচ্ছে একজন মেথর হলো সেই ব্যক্তি যিনি আংশিক বা সম্পূর্ণভাবে রাতের মাটি পরিষ্কার করে। রাতের মাটি বলতে আমাদের বজ্র যারা পরিষ্কার করছে। তত্ত্বের ক্ষেত্রে আমি অলরেডি বলেছি। এরপরে আমি হিস্টোরিক্যাল একটা এভলিউশন দেখানোর চেষ্টা করেছি। হিস্টোরিক্যাল এভলিউশনের মধ্যে আমরা যদি দেখি, আমরা ভারতবর্ষে হরপ্পার সময়কালে আরবান প্ল্যানিং এর গল্প পাই। তো সেই সময়কালেও নিশ্চয়ই কোনো স্যানিটেশন ওয়ার্কাররা ছিল। তো ম্যাকে বলে একজনের রিসার্চ আমি পেয়েছিলাম, ম্যাকে এদেরকে নাম দিয়েছেন মিউনিসিপাল ওয়ার্কার্স, যারা পরিষ্কার পরিচ্ছন্নের কাজবাজ করতো। পরবর্তীকালে পরবর্তী বৈদিক যুগ বা বৈদিক যুগ থেকে এই নগর পরিকল্পনার জায়গা নেই, সেখানে পুরো গ্রামীণ সমাজ। তো গ্রামীণ সমাজে সবাই বাইরেই বজ্র পদার্থ ত্যাগ করছেন। তো সেই বাইরে বজ্র ত্যাগ করার যে ফলে যে পরিষ্কার করার যে জায়গা, সেই কাজটা কাদেরকে দেওয়া হচ্ছে না, বিভিন্ন নারদ সংহিতাতে বলা হচ্ছে যে দাসদের 15টা কর্তব্যের মধ্যে একটা কর্তব্য হলো এই মানুষের মল এবং তাদের মলমূত্র নিষ্পত্তি করা। ওকে, আবার বাজস্নী সংহিতাতেও একইভাবে এদেরকেই দায়িত্ব দেওয়া হচ্ছে। মৌর্য সাম্রাজ্য ভারতবর্ষের প্রথম মানে সাম্রাজ্য, সেই সময়কালেও দেখা যাচ্ছে যে অর্থশাস্ত্রে বলাই হচ্ছে যে মৌর্য আমলে খোলা জায়গায় মলত্যাগ নিষিদ্ধ ছিল। তার মানে সেখানে ভিতরে মলত্যাগ করছে, সেই মলত্যাগ পরিষ্কারের জন্য কিন্তু ঝাড়ুদার মেথডদের নিয়োগ আমরা দেখতে পাচ্ছি। এইবার ঝাড়ুদার মেথড, এই যে আলাদা করে যে শব্দটা, মানে এই শব্দের প্রয়োগটা কিন্তু অনেক পরে শুরু হচ্ছে। মূলত মনে করা হয় যে বজ্র পরিষ্কারক হিসাবে ঝাড়ুদার মেথডদের শব্দটা এবং তাদের সরকারিভাবে নিয়োগের যে ব্যাপারটা, সেটা শুরু হচ্ছে বেসিক্যালি মুঘল সময়কাল। ভারত সরকারেরই একটা প্রতিবেদন 1992 সালে, সেখানে বলা হচ্ছে যে যেহেতু মুঘল সময়কালে মেয়েদেরকে হারেমে রাখার একটা ব্যাপার ছিল, হারেমে 10 থেকে 10,000 পর্যন্ত মেয়ে থাকতে পারতো, এবং সেই হারেমে মেয়েরা বিভিন্ন ভাবে আসতো। রবি লাল, KS লাল, লিজা বালবানিডারের বিভিন্ন অনেকের গবেষণা আছে এই প্রসঙ্গে। তো হারেমের যে মেয়েরা তারা, এবং হারেমের সময় মানে সেই সময়কালে মেয়েদের ভিতরে বাড়ির অন্দরমহলে রাখার যে ব্যাপার, সেখানেই তাদের বজ্র ত্যাগ করার যে ব্যাপারটা ছিল, যে কারণে আমরা দেখতে পাচ্ছি তাদের পরিষ্কারের জন্য কিছু মানুষজনকে প্রয়োজন। সেই মানুষজন কারা হচ্ছে না, বন্দিরা হচ্ছে, যাদেরকে ভাঙ্গি নাম দেওয়া হচ্ছে, ভাঙ্গি নাম দেওয়া হচ্ছে। তো এই ভাঙ্গিরা পরিষ্কার করছে। পরবর্তীকালে ব্রিটিশ সময়কালেও সেনা ক্যান্টনমেন্ট পরিষ্কার করার জন্য পরিষ্কার করার চেষ্টা করছে। তো মোটামুটি ভাবে ফার্স্ট চ্যাপ্টারে আমি এই সংজ্ঞা, তাদের এভলিউশন, কলকাতায় ঝাড়ুদার মেথডদের কি অবস্থা, কবে থেকে তারা এলো, এই ব্যাপারগুলো দেখানোর চেষ্টা করেছি। সেকেন্ড চ্যাপ্টারটার নাম দিয়েছি অন্তর্যদের অন্তর্য, কলকাতার ঝাড়ুদার এবং মেথর নারীদের আর্থ সামাজিক বাস্তবতা। ওকে, এই চ্যাপ্টারতে মূলত সামাজিক দিক থেকে তারা কি রকমের শিকার হচ্ছে আমি কয়েকটা ভাগ করেছি এই ঝাড়ুদার মেথর মেয়েদেরকে। যেমন প্রব্রজন করে আসা, মানে যারা বিহার, ঝাড়খণ্ড, কানপুর ইত্যাদি অঞ্চল থেকে আসছে। আবার কিছু আছে বাঙালি যারা বিভিন্ন প্রান্তের জেলা থেকে আসছে। আবার কিছু জন আছে যারা নিম্নবর্গের মুসলিম, মানে মুসলিম সমাজেও দুটো ভাগ, আশরাফ এবং আজলাফ। এই আজলাফ মুসলমানরাও মানে অনেকাংশে ঝাড়ুদারের কাজ করছে। এবং এরা কি ধরনের কাজ করছে, শুষ্ক ল্যাট্রিন পরিষ্কার করা, নর্দমা পরিষ্কার করা, রেলের সিস্টেম পরিষ্কার করা, রাস্তা পরিষ্কার করা, এই ব্যাপারগুলো মানে তাদের সামাজিক অবস্থা দেখানোর চেষ্টা করেছি। বেশ কিছু ইন্টারভিউ এই প্রসঙ্গে আমাদের লেখা আছে, যেমন আমি যেগুলো অলরেডি কিছু কিছু মেনশন করেছি। একজন উত্তরদাতা বলছেন যে রাস্তায় এক রাউন্ড যদি ঝাড়ু দেওয়ার পরে পার্কের কোথাও বসতে চাই, তাহলে যে বাড়িতে বসতে চাইছি সেখানে বসতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, আবার একজন বলছে যে ঝাড় দেওয়ার সময় কাজ সব সময় খালি হাতেই করতে হয়, মাঝে মাঝে জ্বর সর্দিও হয়। ওকে, আবার একজন বলেছেন যে আমার মেয়েদের ইংরেজি স্কুলে ভর্তি করতে গেলে ঝাড়ুদারের কাজ করি শুনে মাস্টার বলে
আপনারা গরিব মানুষ এবং আপনারা শিক্ষার জন্য এত টাকা খরচ করতে পারবেন না। তো এই ধরনের গল্পও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিক দিক থেকেও কি ধরনের সমস্যার শিকার হচ্ছে সেই ব্যাপারগুলো নিয়ে মূলত সেকেন্ড চ্যাপ্টারটা লিখেছি, এবং সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট যে সাবসেকশন সেটার নাম দেওয়া হয়েছে মহিলাদের ক্ষমতায়ন অতি কথন নাকি বাস্তব। মানে আমরা মহিলাদের যে এম্পাওয়ারমেন্টের কথা বলি সেটা এই শ্রেণীর জন্য এতক্ষণের আলোচনা থেকে অন্তত বোধগম্য হচ্ছে যে তাদের জন্য অবশ্যই এটা একটা মিথ, এটা রিয়েলিটি নয়। তো শুধুমাত্র এই শ্রেণীর জন্যই নয়, মহিলাদের ক্ষমতায়ন আজও এক প্রকার আমার মতে অন্তত মিথই। কিছু দিকে হয়তো কিছু অধিকার পেয়েছে, বাট সর্বাঙ্গীন ভাবে তারা এখনো ব্রাত্য, এখনো অনেক অংশেই তারা অপাঙ্ক্তেয়। তো এই জায়গাটা দিয়ে আমি সেকেন্ড চ্যাপ্টারটা শেষ করেছি। থার্ড চ্যাপ্টারটা দেখেছি জনস্বাস্থ্যের দিক থেকে। আমি বললাম জনস্বাস্থ্যে করোনার সময়কালে কোভিড যোদ্ধা হিসেবে আমরা ডাক্তারদের কথা বলি, নার্সদের কথা বলি, কিন্তু এই ঝাড়ুদার এই মেথর মেয়েরাও কিন্তু জনস্বাস্থ্যে একটা ইম্পর্টেন্ট পাইভটাল রোল প্লে করে, তাদের কথা কিন্তু আমরা বলি না। তো তারাও কোভিড ওয়ারিয়ার। তো জনস্বাস্থ্যে তারা কি অবদান রাখছে, কলকাতাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে তারা কি অবদান রাখছে, সেই জায়গাটা আমি দেখানোর চেষ্টা করেছি থার্ড চ্যাপ্টারে। এবং থার্ড চ্যাপ্টারে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, মানে এই যে ঝাড়ুদার মেথডদের নারী যারা মানে ঝাড়ুদার মেথড নারী, তাদের যে কি ধরনের সমস্যা হচ্ছে, যেমন তারা রাস্তাঘাটে কাজ করছে যে কারণে তারা অ্যাক্সিডেন্টের শিকার হচ্ছে, যে কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে, শরীরে কাটা, ক্ষত, ফেটে যাওয়া ইত্যাদি। আবার তারা এমন জিনিস নিয়ে কাজ করছে যেখান থেকে অ্যালার্জি হয়। আমরা একটু ঘরে ধুলো পরিষ্কার করতে গেলেই আমাদের হাঁচি শুরু হয়ে যায়। তো তাদের নোংরা আবর্জনা নিয়েই কাজ। তো অ্যালার্জি, চুলকানি, জ্বালা বা স্কিন ডিজিজ, বিষক্রিয়া, এই সমস্ত রোগগুলো তো হচ্ছেই। পাশাপাশি আপার রেসপিরেটরি ডিজিজ, লোয়ার রেসপিরেটরি ডিজিজ যেমন রাইনাইটিস, সাইনোসাইটিস, ফ্যারিঞ্জাইটিস, এই ধরনের রোগগুলোও তাদের হচ্ছে। পাশাপাশি গ্যাস্ট্রো সমস্যা হচ্ছে। এবং এই ধরনের কাজ করার ফলে, নোংরা আবর্জনার মধ্যে থাকার ফলে তাদেরকে অনেক সময় এই নোংরা থেকে বাঁচতে অনেক সময় তাদেরকে অ্যালকোহল বা বিভিন্ন নেশাদ্রব্যও গ্রহণ করতে হচ্ছে। গাঁজা খায়, মদ খায়, এইরকম মহিলাদেরকেও আমি দেখেছি যারা কথা বলতে চায়নি, কিন্তু তারা খাচ্ছে এই কারণেই যাতে এই ধরনের বর্জ্য পদার্থের যে দুর্গন্ধ সেটা থেকে তারা আলাদা করে থাকতে পারে, যারা কাজটা যাতে তারা করতে পারে আর কি। তো এই ধরনের অ্যালকোহল সেবন বা ইত্যাদির কারণেও তাদের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, যক্ষা বা অনেক সময় তাদের মধ্যে পেটের যে বিভিন্ন সমস্যা, পেপটিক আলসার, ফুড পয়জনিং থেকে শুরু করে ডিসফ্যাগিয়া, তারপরে ডিসপেপসিয়া, এই ধরনের রোগগুলোও তাদের হচ্ছে। সেটা নিয়ে আমি বিস্তারিত একটা টেবিল করে আলাদা করে বর্ণনা করার চেষ্টা করেছি। পাশাপাশি মেয়েদের এই কাজ করার ফলে তারা অবশ্যই ডিপ্রেশনের শিকার হচ্ছে, সিজোফ্রেনিয়ার শিকার হচ্ছে, মানসিকভাবে অশান্তির শিকার হচ্ছে, গারস্থিংসাও বিশালভাবে বিদ্যমান এই মেয়েদের মধ্যে, যে কারণে তাদের মেন্টাল ইলনেসের দিক থেকেও কিন্তু বিশাল সমস্যার শিকার হচ্ছে, যেটা আমি একটা চ্যাপ্টারে আলাদা করে বর্ণনা করার চেষ্টা করেছি। মানে যারা ঝাড়ুদার মেথর মেয়েরা, যারা কলকাতাকে পরিষ্কার রাখে, যারা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখে, তারাই কিন্তু নানাবিধ অসুখের শিকার হচ্ছে, নানাবিধ রোগ ভোগের শিকার হচ্ছে। তো সেই বর্ণনাটা আমি থার্ড চ্যাপ্টারে করার চেষ্টা করেছি। এবং থার্ড চ্যাপ্টারের শেষটা যেটা দিয়ে করেছি সেটা হচ্ছে যে রাষ্ট্র কি নীতি নিচ্ছে, স্টেট পলিসি নিয়ে। রাষ্ট্র প্রচুর কমিটি তৈরি করেছে, প্রচুর কমিটি, প্রচুর ল। হ্যাঁ, আমি একটা টেবিল দেখাচ্ছি আপনাদের। 1949-এ বারবে কমিটি, 1953-তে ব্ল্যাক কমিশন, 1955 থেকে দ্য প্রোটেক্ট অফ সিভিল রাইট অ্যাক্ট, 1957-তে ইনকোয়ারি কমিটি। এগুলো ডিটেলস বলা যেত, কিন্তু আমি আর সেই যাচ্ছি না। যারা কিনবেন অবশ্যই সেখানে আপনারা পেয়ে যাবেন। 1968-69-এ পান্ডিয়া কমিটি, 1989-এ দ্য আনট্রেসেবিলিটি অফেন্স অ্যাক্ট, 1991-এ টাস্ক ফোর্স, 1993 সালে একটা অ্যাক্ট আছে এমপ্লয়মেন্ট অফ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড কনস্ট্রাকশন অফ ড্রাই ল্যাট্রিন। তারপরে 2013-তে আসে প্রহিবিশন অফ এমপ্লয়মেন্ট অ্যাজ ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার অ্যান্ড দেয়ার রিহ্যাবিলিটেশন অ্যাক্ট। 2020-তে আসছে ওই একই বিল, 2020-তে আরেকটা বিল আসছে। তো এই বিলগুলোতে নানাভাবে এই স্ক্যাভেঞ্জার সমস্যা ইত্যাদির চেষ্টা করা হয়েছে, কিন্তু আজও সমানভাবেই মানে ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং সমানভাবেই ধারাবাহ। আজও এদের প্রতি হওয়া যে বৈষম্যগুলো সমানভাবেই ধারাবাহ। আজও এরা জনস্বাস্থ্যে সবচেয়ে মানে বড় শিকার কিন্তু এই ঝাড়ুদার মেথর মেয়েরাই, যারা কিন্তু শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে। তো এটা বলি আমি শেষ করার চেষ্টা করেছি। উপসংহার অংশে সেটাই লিখেছি যে এদের কথা যদি একটু ভাবার হয় সরকারি বা বেসরকারি ভাবে, কারণ নারীবাদী তত্ত্ব মানে শুধু গবেষণা করা নয়, তার তাত্ত্বিক প্রয়োগের পাশাপাশি বাস্তবিক প্রয়োগও। তো
এই কারণেই আমি উৎসর্গে লিখেছি যে তোমাদের হাতে উড়ে যায় শহরের ধুলো, পরিষ্কার রাখো আমার কলকাতার চাল চলো, তোমাদের ঘামে শহর উজ্জ্বল, এই বই তোমাদের ঝাড়ুদার ও মেথর নারী সকল। তো এই হলো চ্যাপ্টার ভাবনা। খুব খুব সুন্দর আলোচনা করেছো, অনেকক্ষণ ধরে অনেক আলোচনা তুমি করলে। আমি শেষ শুধু একটা কৌতূহল আছে, সেইটা আমি তোমাকে জিজ্ঞেস করব, তারপর আর তোমাকে আমি বেশি কিছু বলবো না। দু একটি প্রশ্ন আছে বোধহয়, সেগুলোর একটু উত্তর দিয়ে দাও। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করেছি। এই শেষ আমার কৌতূহল সেটা হলো যে ধরো তুমি এই লেখাটা আবার লিখলে, কোন কোন ফাঁক গুলো তুমি ভরাট করতে চাইবে? কোথায় তোমার নিজের লেখার মধ্যে তোমার নিজের মনে হচ্ছে ফাঁক আছে, যেগুলো তোমার পক্ষে ধরা সেই সময় বিভিন্ন কারণে সম্ভব হয়নি যখন লিখছিলে? অসাধারণ একটা ভাবনা আপনি বললেন, যেটা হচ্ছে যে প্রথমেই বইটা যেদিন বেরিয়েছে 1 মে, হ্যাঁ, অসাধারণ একটা দিনে বইটার প্রকাশ। তো বইটা বেরোনোর পর থেকেই আমার আত্মসমালোচনা মানে মনে খুঁত প্রচুর, মানে আমি যার সাথেই দেখা হয়েছে, আপনাকেও বই দিতে গিয়ে বলেছি যে বইটা ঠিক আমার মনের মতো লাগছে না, বইটা যেন কোথাও গিয়ে প্রচুর সমস্যা আছে, বইটা যেন ঠিকঠাক লাগছে না মানে আমার কাছে। এবার আপনি সেদিন একটা কথা বললেন যে নিজের লেখা বই এরকমই মনে হয় যে এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো। তো ব্যাপারটা হচ্ছে আমার নিজের যে জায়গাগুলো নিয়ে মনে হয়েছে যে কাজ করা যায়, প্রথমত আমি কোয়ালিটেটিভ রিসার্চ মেথোডোলজি থেকে কাজ করেছিলাম, পরিসংখ্যানগত মেথড আমি দেখতে পারিনি সেই অর্থে। তো কত সংখ্যায় কাজ করছে, কত সংখ্যায় মেয়েরা, কত সংখ্যায় ছেলেরা, এবং এই সংখ্যাগত বৈচিত্র্যের পাশাপাশি অনেক এভারেজ মানে অনেক ইকোনমিক দিক থেকেও যদি দেখি, সোশ্যাল দিক থেকেও দেখি, এই যে স্ট্র্যাটিফিকেশন গুলো যদি কোয়ান্টিটেটিভ জায়গা থেকে একটু দেখা যায় তাহলে বোধহয় আর একটু ভালো হতে পারতো। তো পরিসংখ্যানগত তথ্যের ক্ষেত্রে যথেষ্ট অভাব আছে, সেটা আমি পরবর্তীকালে ভরাট করার চেষ্টা করব। যদিও আমার এমফিল গবেষণা থেকে পিএইচডি গবেষণায় একটা বিশাল বড় প্যারাডাইম শিফট ঘটে গেছে, আমি পিএইচডি করছি অন্য একটা বিষয় নিয়ে, কিন্তু পরবর্তীকালে এই বইটা নিয়ে অবশ্যই, বা এই কাজটা যেহেতু আমার খুব কাছের কাজ, অবশ্যই আমার ভাবনা চিন্তা থাকবে যে পরিসংখ্যানগত তথ্যের যে ঘাটতি আছে সেটা একটু মেটানোর পাশাপাশি এই ঝাড়ুদার মেথডদের মধ্যেও আরো অনেক বিষয় নিয়ে কাজ করা যায়, যেমন সংস্কৃতির দিকটা নিয়ে। মানে এরা এই কোয়ার্টারের মধ্যে থাকে, মানে অনেকেই কোয়ার্টারের মধ্যে থাকে, অনেক ঝাড়ুদার মেথডরা এক জায়গায়। তো কোয়ার্টারের মধ্যে থাকে তারা মানে শিব পুজোর সময় ডিজে টিজে বাজিয়ে বিশাল আনন্দ করছে, মদ খেয়ে ইত্যাদি ইত্যাদি। এই যে সংস্কৃতির একটা আলাদা ধারা এই মেয়েদের মধ্যে বা এই শ্রেণীর মধ্যে আছে, সেটাও এখানে অধরা আছে। মানে কলকাতার ঝাড়ুদার মেথর মেয়েদের সংস্কৃতির যে চিত্রটা, পাশাপাশি তাদের মধ্যে বিভিন্ন ধরনের আমি যখন দেখেছিলাম অনেক মেয়ে যারা নাগপুরি বা কানপুরি, তারা বিভিন্ন ধরনের উল্কি আঁকে তাদের মানে তাদের যদি ভালো করে দেখা যায়, তারা শাড়ি ব্লাউজ পরার ধরনটাও একটু আলাদা, বা বিভিন্ন ধরনের তারা ট্যাটু করে, উল্কি আঁকে। এই যে কালচারাল একটা ভাবনা চিন্তা, তাদের ভাবনাটা কিরকম, এটা একটু আলোচনা করা যেতে পারে বলে আমার মনে হয়। এবং পরিসংখ্যানগত ঘাটতি তো অবশ্যই আছে, এবং আরো অনেক বৃহত্তর ভাবা যেতে পারে। খুব ভালো হয়েছে। এইবার দুটো প্রশ্ন আছে চ্যাট বক্সে, একটুখানি দেখে সেই প্রশ্নগুলোর একটু উত্তর দিয়ে দাও, তারপর আমরা আলোচনা বন্ধ করবো। হ্যাঁ, অনেকেই আছেন আমার সিনিয়র, মানে অনেক প্রফেসর সম্মানীয়, তারা যদি আমাকে কিছু সাজেশন দেন তো আমার বইটা পরবর্তীকালে খুব ভালো হতে পারে। তো আপনাদের সাজেশন গুলো একান্তভাবেই কাম্য। আমি অবশ্যই প্রশ্নগুলো দেখি, তারপরে আপনারা। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা কি আপনি পড়ে দেবেন নাকি ও নিজেই পড়বে? না 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 না, আমি হ্যাঁ প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ সার্থক, আমি তো বাংলাদেশ নিয়ে কাজ করেছি, আমি ভারতে এগুলো নিয়ে কিচ্ছু কাজ করিনি। বাংলাদেশে যেটা আমি দেখেছি, ওরা কিন্তু এখন সাংঘাতিক অর্গানাইজড, মানে কি বলবো, মানে ওদের দুটো এমন বড় বড় দুটো হচ্ছে গিয়ে অর্গানাইজেশন আছে, যে দুই অর্গানাইজেশনের মধ্যে এখন ঝগড়া হয় যে কোন এনজিও কোথাকার জন্য কাজ করবে।
এবং অনেক এনজিও কিন্তু ওদের ওখানে এসে মানে ক্যাম্পে আসে, ওদেরকে হচ্ছে গিয়ে মানে এনলাইটেন করার চেষ্টা করে, ওদের স্বাস্থ্য সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ওদের হয়ে কিন্তু লড়ে, অনেক অর্গানাইজেশন আছে, এনজিও আছে যেটা ওদের জন্য লড়াই করে। তো এখানে কি এরকম কিছু নেই? বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের ঝাড়ুদার মিত্র নিয়ে অসাধারণ একটা কাজ আমি দেখেছিলাম, আমি বাংলাদেশ থেকেই সংগ্রহ করেছিলাম, বইটা আমার কাছে ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। আপনি যে আজকে আছেন এটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি, থ্যাংক ইউ ম্যাম। ব্যাপারটা হচ্ছে এইরকম অর্গানাইজেশন এখানেও দু একটা পেয়েছি, মানে তাদের হয়ে যে কাজ করছেন এমনটা নয়, কিন্তু এই খুব অর্গানাইজ ভাবে যে কাজ হচ্ছে এমনটা আমি অন্তত দেখিনি। মানে বিশেষ করে এখন মানে পশ্চিমবঙ্গের ভাবনাটা তো অন্যরকম, এখানে ওই 100 দিনের কর্ম প্রকল্পের ভাবনা চিন্তা ব্যাপকভাবে আছে, মানে অনেক মেয়েদের কি 202 টাকা বা ওই সামান্য মজুরিতে কাজ করিয়ে নেওয়া হচ্ছে, সরকারি ভাবে নিয়োগ করা এই জিনিসটা এখানে কম। তবে আপনি যেহেতু বললেন, আমি অবশ্যই এই অর্গানাইজেশনের ব্যাপারটা পরবর্তীকালে যদি ভাবনা চিন্তা করি এটা আমি পয়েন্ট করে যাচ্ছি। থ্যাংক ইউ। তুমি এনজিওরা কাজ করে কিনা সেটা একবার দেখো তো। আচ্ছা ম্যাম, আচ্ছা, শিওর শিওর, আমি এটা লিখে রাখছি, দেখবো নিশ্চয়ই। থ্যাংক ইউ। হ্যাঁ সার্থক, এবার তুমি একটুখানি প্রশ্নগুলো চ্যাট বক্সে দেখে নেবে। বেশ কয়েকটি প্রশ্ন এসছে তোমার জন্য। আচ্ছা আচ্ছা, শেষ থেকে শুরু করি। জয়চন্দ্র দাস লিখেছেন, আপনি যাদের সাক্ষাৎকার নিয়েছিলেন তারা কি সকলেই কলকাতার বাসিন্দা? হ্যাঁ, আসলে আমার কাজটা তো কলকাতার ওপরই, কলকাতার ঝাড়ুদার মেথর নারী, সুতরাং কলকাতারই অবশ্যই। এবার বাসিন্দা যদি বলা হয়, আপনি তারপরেও লিখেছেন যে তারা জেলা থেকে অনেকে যাতায়াত করে, জেলা থেকে কাজ করছে এরকম মেয়েদের কথা আমি যেহেতু গৃহস্থালির ব্যাপারটাও এনেছি, কিন্তু খুব কম, মানে যারা গৃহস্থালী নিয়ে কাজ করতে চান তাদের জন্য অনেকটা জায়গায় উন্মুক্ত আছে, সেটা আমি খুব বেশি মাত্রায় ধরতে পারিনি। মানে হাউস হোল্ডে এই যে প্যাটার্ন ক্লায়েন্ট রিলেশনশিপের কথা বললাম, বা গৃহস্থালীর মধ্যে যে ঝাড়ুদার বা মেয়েরা আসছে তাদের কথা নিয়ে আরো বিস্তারিত শালিনী গ্রোভার ম্যাম, সমিতা সেন ম্যাম এরা কিছু কিছু লেখা লিখেছেন। আমি দু একজনের সাক্ষাৎকারও নেওয়ার চেষ্টা করেছিলাম, অবশ্যই তাদেরও সাক্ষাৎকার নিয়েছি। হ্যাঁ, চিকিৎসা পরিষেবা কেমন পান? হ্যাঁ, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে সরকারিভাবে তারা এই সরকারি হাসপাতালগুলোতেই দেখেন, আলাদা করে কোনো স্কিম আছে বলে আমি অন্তত দেখিনি তাদের জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, অর্ণব লিখেছে, গৃহ পরিচারিকা এবং মেথর নারী এই দুই শ্রেণীর নারীর মধ্যে তুলনামূলকভাবে অর্থনৈতিক ও সামাজিক অবস্থা কার ভালো বলে মনে হয়? সমস্যাগুলি কি কোথাও কি এক সূত্রে বাঁধা? দেখুন, গৃহ পরিচারিকার সমস্যার জায়গা একটু অন্যরকম, মানে তাদের বোনাসের ব্যাপার, তাদের যদি বাড়িতে ঝাড় দেওয়া বা মোছার ক্ষেত্রে সমস্যা হয় সেই ধরনের ব্যাপার আছে। গৃহ পরিচারিকা নিয়ে আমি বিস্তারিত গবেষণা করিনি, আমি যেটা বললাম সেটা নিয়ে অবশ্যই ভাবনা চিন্তা দিতে পারে। মেথর মেয়েদের মানে বেসিক্যালি অনেক ধরনের বৈষম্য, যে কথাগুলো যে গল্পগুলো আজকে এসেছে, তো অবস্থা কারোরই ভালো নয়, মানে আমার মতে অবস্থা দুজনেই সমানভাবেই ব্রাত্য অপাঙ্ক্তেয়, মানে দুজনেই দুজনের অবস্থান থেকে সমানভাবেই বৈষম্যের শিকার। আচ্ছা, আরেকজন রাজীব বাবু লিখেছেন, প্রভাবতী দাশগুপ্ত, হ্যাঁ এদের কথা আমার লেখায় বারবার এসেছে, এদের কথা লিখেছি। আচ্ছা, প্রবাসী ভারতবর্ষের কথা বলেছেন, আমি প্রবাসী দেখেছিলাম, আমি যখন পরের এডিশনে অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবো, যেহেতু আমার কাজটা সাময়িক, আমি পরবর্তীকালে মাথায় রাখার চেষ্টা করবো। আমি প্রভাবতী দাশগুপ্তর কথা আমার বইয়ে কিছুটা লেখার চেষ্টা করেছি, আপনি যদি বইটা সংগ্রহ করেন তাহলে অবশ্যই দেখতে পারবেন। আচ্ছা, আরেকজন অজ্ঞাত নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্র লিখেছে যে কলকাতার রেনেসা বা বাংলার নবজাগরণের সময় নারী বা মেথর শ্রেণী কি কি সমস্যা। আমার কাজটা রেনেসা নিয়ে নয়, মানে রেনেসার টাইম ফ্রেম নিয়ে নয়, সেই সময়কালের ইতিহাস নিয়ে নয়, তো কাজেই এটা নিয়ে আলাদা করে আমাকে তাহলে ভাবতে হবে। তো এই প্রশ্নগুলোই ম্যাম চ্যাট বক্সে ছিল।
আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি? আমি লিখতে আমি খুব ভালো লাগছিল, কিন্তু আমি প্রথম কিছুটা সময় একটু মিস করেছি। তো যদি এটার অলরেডি সার্থক, কংগ্রাচুলেশনস। আমি যদি না মানে হয়ে গিয়ে থাকে, ইউ নিড নট আনসার। কিন্তু আমার প্রশ্নটা হলো যে যখন একটা জাতীয়তাবাদীর ঢেউয়ে চিত্তরঞ্জন দাস মেয়র হলেন, তারপরে মেয়র হলেন সুভাষচন্দ্র বসু, তারপরে বিধানচন্দ্র রায়, তুমি করে বলছি, তোমার এই কাজের মধ্যে গিয়ে তুমি কি সেখানে কোনো শিফট দেখতে পেয়েছো এই ধরনের নিয়োগের মধ্যে, বা এদের সুযোগ সুবিধা বা এগুলোর মধ্যে কোনো শিফট কি তুমি দেখেছো? যে তিনজন পরপর মেয়র হলেন। হ্যাঁ, আমি বেসিক্যালি সুরেন্দ্রনাথ ব্যানার্জি যখন মেয়র ছিলেন তখন একটা বিল আসছে, মানে সেখানে মেয়েদের পুনর্বাসনের কথা, মেয়েদের জন্য মাতৃকালীন ছুটির কথা বলা হচ্ছে, এবং পরবর্তীকালে মেয়রদের পার্টিকুলার তাদের সময় ঝাড়ুদার মেথডদের কি হচ্ছে সেই ধরনের কোনো রিপোর্ট আমি দেখিনি। মানে হয়তো আমার দেখার ক্ষেত্রেই সমস্যা আছে, মানে যখন চিত্তরঞ্জন বাবু ছিলেন বা যখন অন্যান্যরা ছিলেন তখন কি ঘটছে ঝাড়ুদার মেথড নিয়ে, যেহেতু এদের নিয়ে সোর্স পাওয়াটা বা লেখালেখির ক্ষেত্রটা অনেক কম। মানে আমরা যদি আর্কাইভেও যাই, আর্কাইভ ঘেটেও মিউনিসিপ্যাল গেজেটেও ওই 2-3 পাতা করে পাওয়া যাচ্ছে আর কি। যখন স্ট্রাইক করেছে সেই স্ট্রাইক নিয়ে কিছু কিছু রিপোর্ট আছে। তো এদের সময়কালের অবস্থার কোনো উন্নয়ন হয়েছে নাকি, বা পার্টিকুলার এরা আলাদা করে কিছু ভেবেছে নাকি আমার দেখা হয়নি ম্যাম। তাহলে আমি একটু এটা দেখতে হবে আমাকে আর্কাইভে। থ্যাংক ইউ ম্যাম, ভালো একটা সাজেশন। হ্যাঁ, আমি দেখার অবশ্যই চেষ্টা। থ্যাংক ইউ। একটা কথা জাস্ট একটু বলছি, তুমি কি মঞ্জু চট্টোপাধ্যায়ের লেখা পড়েছো? মঞ্জু চট্টোপাধ্যায় কিন্তু এই প্রভাবতী দাশগুপ্তকে নিয়ে লিখেছেন ইতিহাস সংসদের ইতিহাস অনুসন্ধানে, সেখানে আছে। উনি ধারাবাহিকভাবে সন্তোষ কুমারী গুপ্ত, প্রভাবতী দাশগুপ্ত সবাইকে নিয়ে লিখেছেন। তো প্রভাবতী দাশগুপ্তর লেখা প্রসঙ্গে সম্ভবত উনি প্রভাবতী দাশগুপ্তর একটা ইন্টারভিউ নিয়েছিলেন, তখন উনি বেঁচে ছিলেন আর কি। আচ্ছা, আমি সাক্ষাৎকারটা দেখিনি। হ্যাঁ, কিন্তু প্রভাবতী দাশগুপ্তের মেনশন আমি করেছি মানে আমার বইয়ে। আমি মঞ্জু ম্যামের লেখাগুলো তাহলে আমাকে একটু ভালো করে দেখতে, বিশেষ করে সাক্ষাৎকার আমি দেখিনি। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। তখন প্রভাবতী দাশগুপ্ত অনেক বয়স যখন উনি সাক্ষাৎকার নিয়েছেন। একদম উনি বিলেত থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে ম্যাম। আমি মা বলা হতো। হ্যাঁ, ধাঙর মা বলা হচ্ছে। রাইট। তনিকা দি অনেক লেখা, বেশ কয়েকটা লেখায় উল্লেখ করেছেন। হ্যাঁ, আচ্ছা তোমাকে আমি কিছু প্রশ্ন করি। আচ্ছা, তুমি 1911-র একটা সেন্সাসের কথা, না কঠিন প্রশ্ন কিছু করছি না, তুমি 1911-র একটা সেন্সাসের কথা বললে, 1900 বোধহয় তার আগের দশকের যেটা 1901, এই দুটো সেন্সাসের কথা বলেছিলে, যেখানে ম্যাথর কাজ, মানে ম্যাথদের মানে যে একটা ডেফিনেশনের সংজ্ঞা তুমি তুলে ধরেছো, মানে ওই সময় কিভাবে ডিফাইন করা হয়েছে ম্যাথডদের। তো কতগুলো কাস্টের নাম যুক্ত হয়েছে মানে ম্যাথড আইডেন্টিটিটার সঙ্গে। তো আজকে তুমি যখন সার্ভেটা করলে তখন কি জিজ্ঞেস করেছো এরা কোন জাতি থেকে এসেছে? মানে এখনো কি আমি জানি না, মানে যারা মানে কোন জাতি থেকে, যে হাঁড়ি ডোমের কথা তখন তুমি বলেছো, এখনো কি ওই জাতিগুলি থেকেই রিক্রুটমেন্ট হচ্ছে? হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। মানে এই জাতিগুলো কি এখনো অস্তিত্ব আছে? মানে আমি আমার একদম ধারণা নেই সেই জায়গা থেকেই বলছি। না, একদম কোভিড সময়কালে মানে কোভিড সময়কালে মৃতদেহদের সরানোর জন্য ডোমদের নিয়োগের একটা ব্যাপার হয়েছিল। সেটা হয়তো আপনি পেপারেও দেখবেন, ওয়ারে বিশাল বড় করে বেরিয়েছিল যে পিএইচডি স্কলাররাও অ্যাপ্লাই করছে সেই পোস্টের জন্য। কাজেই ডোম হয়তো মানে ডোম কাস্টার জন্য, হ্যাঁ ডোম আলাদা জীবিকার জন্য, জীবিকা পেশা। কিন্তু আমি বলছি মানে আইডেন্টিটিটা কি? হ্যাঁ, কাস্ট আইডেন্টিটি এখন অনেকটাই বেশি মানে অন্যান্য জায়গা থেকেও আছে। মানে এই যে হাঁড়ি ডোম পার্টিকুলার এরাই কাজ করছে এমনটা নয়, মানে অন্যান্য শ্রেণী থেকেও মানুষজন আসছে। তবে তাও মোটামুটি ভাবে এসসি বা বেসিক্যালি যারা এই একদম সংবিধান অনুযায়ী যারা অস্পৃশ্য বলে ভাবা হচ্ছে যাদের, সেখান থেকেই মানুষজনরা আসছে।
এটাই মোটামুটি মানে এখন এসে ওই মানে তোমার সার্ভে কোয়েশ্চেনিয়ারে কি এটা ছিল, মানে এটা কোন জাতি? কোয়েশ্চেনিয়ারে আমি আলাদা করে আমি কিছু জনকে অবশ্যই জিজ্ঞেস করেছি, অনেকে বলতে চাইনি। প্রথমত যারা বলেছে তাদের মধ্যে অনেকের পদবি যেমন দাস, অনেকের পদবি হাজরা, মাঝি, এগুলো পেয়েছি। মানে মোটামুটি ডোম হারি তো আছি, অন্যান্য ক্ষেত্রেও কিছুটা ক্ষেত্রেও আমরা অন্যান্য শ্রেণীর মানুষদেরকেও দেখতে পাই, এবং মুসলিমদেরও ওই নিম্ন স্তরে যারা আজরাব মুসলিম তাদের অবস্থানও দেখতে পাচ্ছি মানে কিছু ক্ষেত্রে। মানে এটা নিয়ে এটা নিয়ে আবারও আলাদা করে ভাবনা যেতে পারে। এবং আমি আরো বলছি, যারা নতুন আছে তাদের জন্য গৃহস্থালী যারা ঝাড়ুদার বা গৃহস্থালীতে যারা কাজ করছে তাদেরকে নিয়ে বিস্তারিত গবেষণা হতে পারে, যেটা আমি একদমই দেখিনি। গৃহস্থালীর নিয়ে ইতিমধ্যে গবেষণা হয়েছে, তুমি শুনেছো কিনা জানি না। দীপিতা চক্রবর্তী, ঈশিতা চক্রবর্তী ডোমেস্টিক সার্ভেন্ট নিয়ে অনেকটাই গবেষণা করেছে। তো আচ্ছা, সেখানে সমিতা ম্যাম, শালিনী গ্রোভার এরাও কিছুটা কাজ করেছে, মানে সমিতা নীলাঞ্জনা, ওরা ওদেরও ডোমেস্টিক সার্ভেন্ট নিয়ে কাজ, রিসেন্ট কাজও আছে, মানে কিছুদিন কয়েক বছর আগেও বই বেরিয়েছে, সেটা তারা করছে। মনে হয় কর্পোরেশনের যারা এমপ্লয়ি তাদের উপরই ফোকাস করেছে, তাই তো? এরা সব সরকারি এমপ্লয়ি তো, এবং এরা কি স্থায়ী কর্মী না ক্যাজুয়াল? না সরকারি কর্মীদেরও দেখেছি, আবার না পার্মানেন্ট তো আছি, আবার ওই 100 দিনের কাজে 202 টাকা মজুরি ওরকমও আছে। আবার কিছু সুপারভাইজারের আন্ডারে কলেজ ইউনিভার্সিটির কাজ করছে, ওই রকমও কিছু মানুষজনকে দেখার চেষ্টা করছে। মানে এই মেথোডোলজির দিক থেকে মানে একদম আমি বিষয় কেন্দ্রিক মেথড, মানে ফেমিনিস্ট সাবজেক্টিভিটির দিক থেকে যদি দেখি, সাবজেক্টকে চুজ করে আমি রিসার্চটা করেছি। যদি একদম প্রপার হিস্টোরিক্যাল মেথোডোলজির দিক থেকে ভাবনা চিন্তা করি, তাহলে অনেকগুলো সমালোচনার জায়গা তৈরি হয়ে যাবে বইটা নিয়ে। এদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে মানে আমি কথা শুনতে পাচ্ছি না, কাস্ট দেখে তো রিক্রুটমেন্ট হয়নি, তাই তো? মানে যেখানে কর্পোরেশন নিয়োগ করছে সেখানে তো আর কাস্ট দেখে রিক্রুটমেন্ট হয়নি, তাই তো? না কাস্ট থেকে রিক্রুটমেন্ট হয়নি এখনকার, অন্তত সেরকম নয়। এখন সবাই অ্যাপ্লাই করছে, কারণ আমি ওটাও বলেছি যে এখন কাজের যাই না। তুমি একটা কথা বলি যেটা আমার কাছে মনে হলো, তাই না? মানে কতজন মহিলা কতজন পুরুষ রিক্রুটেড হচ্ছে সেই সংখ্যাটাও তুমি পেয়ে যাবে এখান থেকে, যে মানে তাহলে অনুপাত যদি আর ঠিকাদারের কাছেও যারা কাজ করছে কোথাও তো একটা নাম লেখানো আছে, সেখানে মেয়েদের সংখ্যা বেশি না পুরুষের সংখ্যা বেশি, কেন মেয়েদের সংখ্যা কম, কেন তারা এই পেশায় বেশি আসছে না, বা এলে তাদের কি কি হ্যাজার্ডস মানে কর্মক্ষেত্রে। আমি আমার নিজের একটুখানি ছোট একটা কথা বলি, যে আমাদের কলেজে মানে স্টুডেন্টদের জন্য যে লেডিস টয়লেট আছে, আমি আমার প্রিন্সিপালকে বলেছিলাম যে সেখানে অনেক জেন্টস মানে যে সুইপাররা তারা ঠিক মতো পরিষ্কার করে না, অনেক সময় আমরা গিয়ে দেখি সেটা। তো তার জন্য যদি একজন মহিলা সুইপার রাখা হয় খুব ভালো হয়। এই বিশেষ করে এই কাজটা মানে তার অনেকগুলো তো লেডিস টয়লেট আছে সেখানে, তো একটি মহিলা সুইপারকে রাখা হলো। কিছুদিন বাদেই দেখলাম সে আর মেয়েটি কিন্তু ভালোই কাজ করছিল আমি যেটুকু দেখেছি, কিন্তু তারপরে আমি যখন জিজ্ঞেস করলাম যে কি হলো, ওকে আর দেখতে পাচ্ছি না কেন, তখন ওই অন্য যে সুইপাররা কাজ করছে তারা বলল ও একদম অত পরিশ্রমের কাজ ও করতেই পারবে না, ও 2 দিন করেই ছেড়ে দিয়েছে। এইটা কি সত্যি পরিশ্রমের কাজ বলে ছেড়ে দিয়েছে, নাকি ওকে ছাড়ানো হলো, মানে সুপারভাইজার ওকে ছাড়িয়ে দিল? তো সেই ক্ষেত্রে এই জায়গায় মানে এই প্রশ্নগুলো, মেয়েটি কিন্তু আমাদের চোখে মনে হচ্ছিল ভালোই কাজ করছে, এবার তাকে কত ঘন্টার কাজ দেওয়া হয়েছিল, সে কতটা করতে পেরেছিল কতটা করতে পারেনি, সেটা তো সুপারভাইজার যে তাকে রিক্রুট করছে সে বলতে পারবে। কিন্তু এই জায়গাগুলো মানে এখানে একটা কোথাও রেষারেষির ব্যাপারও আছে, মানে মেয়েদের এই কাজে ঢুকতে, বিশেষ করে ওই কলেজের ভেতরে বা একটা কোনো ইনস্টিটিউশন রাস্তায় ঝাড় দেওয়া মেয়েদের আমরা দেখতে পাই বেশি, কিন্তু এইসব জায়গায় হসপিটাল বা ইয়েতে খুব কমই মহিলা সুইপার দেখতে পাই, কলেজ হসপিটাল। আমাদের মহিলা বিশ্ববিদ্যালয়ে সবই মহিলা সুইপার, তারা ওই আশেপাশে এলাকা থেকে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানে ওই
পরিবারের এমন অবস্থা, হয়তো মানে হাজবেন্ড কাকুনার কাজ করছে না বা অসুস্থ, এবং সংসারের হাল ধরার জন্য তারা এই পেশায় এসেছে। তো এবং এরা ওই কোনো একটা এজেন্সি এদের রিক্রুট করে এবং মাইনে খুবই কম দেয়। তো এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার যেটা বলছিলাম সার্থক, সেটা হচ্ছে যে তুমি যে বলে এরা অন্য ধরনের শাড়ি পরে, অন্যভাবে শাড়ি পরে, আমার একটা কথা মনে হলো, আমরা যখন আমরা কেউ কেউ আর কি, তো আমরা যখন বেলঘরিয়া থাকতাম তখন একটি মেয়ে এসে আমাদের মাঝে মাঝে বাথরুম পরিষ্কার ইত্যাদি করে দিত, সেও ওই সামনের শাড়ি পরতো, এবং সে আসলে বিহারি, মানে এরা অনেকেই বিহার থেকে এসে এখানে সেটেল করেছে। তো মানে তুমি যাদের সাক্ষাৎকার নিয়েছো তারা কি সবাই মানে বাঙালি, মানে জন্মসূত্রে বাঙালি, নাকি প্রচুর মাইগ্রেন্টস রয়েছে, মানে বিহারি স্ক্যাভেঞ্জার্স রয়েছে? মানে বাংলাদেশে বোধহয় বিহারি স্ক্যাভেঞ্জার্স নিয়ে অনিন্দিতা কাজ করেছে। আমার মনে হলো যে এখানেও হয়তো অনেকেই থাকতে পারে যারা বিহার থেকে আগত। হ্যাঁ ম্যাম, আমি একজনের সাক্ষাৎকার নিয়েছিলাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ, আমি যাদের নিয়ে কাজ করেছি তারা আরো ইন্টারেস্টিং ম্যাম। তারা শুধু ইউপি বিহারের সেটা নয়, তারা সারপ্রাইজিংলি তারা সবাই হচ্ছে ডিপ সাউথ থেকে এসছে, বুঝতে পারছেন? এবং তারা সবাই কিন্তু ওইভাবেই শাড়ি পরে এবং ওই অদ্ভুত রকমের একটা কমলা রঙের সিঁদুর পরে যেটা বিহারিরা পরে। এবং মানে ওরা নিজেদের মধ্যে, মানে ফোনে আমি নোটিস করেছি ওরা কিন্তু দেখছি তামিলে কথা বলছে, মানে যেটাতে আমার আগ্রহ হয়েছিল যে মানে আমার কাজ করাটার কারণ হচ্ছে আমি বাংলাদেশের ন্যাশনাল আর্কাইভসে ওরকম একজনকে দেখেছিলাম, বুঝলেন? তারপরে আবার এশিয়াটিক সোসাইটিতেও দেখেছিলাম। তো বাংলাদেশের কেসটা আমার মনে হয় আরো অনেক বেশি ইন্টারেস্টিং, যে মনে হচ্ছে ভাবুন ওরা দক্ষিণ ভারত থেকে কি করে গিয়ে বাংলাদেশে পৌঁছলো। তারপরে দেখলাম ওরা 1820 ওই সময় থেকে এসছে, বুঝলেন? হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং। উর্বশী ভুটানদার যে বইটা আছে দ্য আদার সাইড অফ দ্য সাইলেন্স, তাতে একজনের কথা আছে যে হচ্ছে গিয়ে ওই বর্ডারের একটা খুব মানে কাছের গ্রামে কাজ করে আর কি। পাকিস্তান গভর্নমেন্ট কিন্তু ওদেরকে মাইগ্রেট করতে দেয়নি, কারণ ওদের মনে হয়েছিল এই অন্তজ শ্রেণীর যে মহিলারা এরা যদি মাইগ্রেট করে যায় বা পুরুষরা এরা যদি চলে যায়, তাহলে স্ক্যাভেঞ্জিং কাজটা কে করবে? কারণ মুসলিমদের তো ওটা মানে ওটা কাস্ট অনুযায়ী যে মানে মানে শ্রমের ডিস্ট্রিবিউশন, ওটার মধ্যে মুসলিমরা পড়ে না। তো ভেবে দেখুন, মানে তখন কিন্তু ওদেরকে আর হিন্দু বলে ট্রিট করছে না, ওদেরকে কিন্তু ট্রিট করছে অ্যাজ পার দেয়ার প্রফেশনাল আইডেন্টিটি। তো বাংলাদেশের কেসটা আরো অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি লেয়ার্ড। তো সেই জন্যই আর কি আমি ইন্টারাপ্ট করলাম। থ্যাংক ইউ। ঠিক। হ্যাঁ, আমি ইন্টারভিউ নিয়েছিলাম, একজনকে পেয়েছিলাম রাজস্থান, ঝাড়খণ্ডের গিরিডি থেকে এসে এরকম একজনকে পেয়েছিলাম। তো এরকম আছে, মানে কলকাতাতেও আছে, কলকাতাতেও নাগপুর মানে মহারাষ্ট্র থেকে এসে এরকম ঝাড়ুদারও মানে মহিলারাও কাজ করছেন, এরকমও আছে। এবং বিশেষ করে ওই যে উল্কি আঁকা, ট্যাটু আঁকা বা আলাদা শাড়ি পরে, এটা নিয়ে আবার আলাদা করে কাজ করা যায় আর কি, ভাবনা চিন্তা করা যায়। মনে হয় সরি ম্যাম, সরি আপনি বলুন। আমি অবশ্যই বললাম, তুমি বলো। না, আমি বলছিলাম যে সার্থক আলোচনাটা খুব সুন্দর করেছে, আর তার থেকে যারা এখানে অংশগ্রহণ করেছেন আপনারা সবাই, সেই প্রশ্ন এবং আলোচনাগুলোর মধ্যে থেকে অনেক সূক্ষ্ম দিক উঠে আসছে, যেগুলো বোধহয় গবেষণার নতুন পথ ইঙ্গিত করবে। যেমন একটা কথা আমার মাথায় এই মুহূর্তে আসছে আপনাদের এই আলোচনা শুনতে শুনতে, যে ভারতের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছেন মহিলারা, বিহার, ইউপি, দক্ষিণ ভারত থেকে এসেছেন এবং এই কাজের সঙ্গে তারা যুক্ত আছেন। এখন আর যে জায়গাটা দেখার থাকছে, এক তাদের জীবনযাত্রা, সংস্কৃতি, এখানের যারা রয়েছেন মানে বাঙালি যারা, তাদের কতটা প্রভাবিত করছে এই শাড়ি পরা, মেটে সিঁদুর পরা, হাতে উল্কি, এই সমস্ত দিকগুলো কতটা প্রভাবিত করছে, বা বিপরীতে তারা কতটা প্রভাবিত হচ্ছেন এখানের সংস্কৃতির দ্বারা, এটা একটা দিক।
আরেকটা দিক যেটা আমার মনে হচ্ছে সেটা হলো যে এই বিভিন্ন জায়গা থেকে যারা এলেন এবং এখানে যারা আছেন, যারা এই কাজের সঙ্গে যুক্ত, তাদের মধ্যে একটা তুলনামূলক বৈষম্য কতটা হচ্ছে সেটার আলোচনারও বোধহয় একটা জায়গা আছে, যে তাদের অবস্থান কি সবারই একরকম, না যারা অন্য জায়গা থেকে আসছেন তারা কম বেশি বৈষম্যের শিকার হচ্ছেন, স্থানীয় যারা তাদের পরিপ্রেক্ষিতে। এই দিকগুলো আমার মনে আসছে আপনাদের সকলের আলোচনার মধ্যে থেকে, এইটা আমি বলতে চাইছিলাম। একদমই ম্যাম, এটা একদমই আমার প্রাথমিক কাজ, মানে কাজ হয়নি বলেই আমি মনে করি আমার বইটাকে সবসময়। তো অবশ্যই এগুলো ভাবনা চিন্তা করা যেতেই পারে। অনিন্দিতা ম্যাম কিছু বলছিলেন, ম্যাম বলুন প্লিজ। হ্যাঁ, মানে তুমি তো ইয়াং একদম, তুমি আরো অনেক কাজ করতে পারো, সেজন্য তোমাকে জাস্ট আমি একটা ক্লু দিচ্ছি। সেটা হচ্ছে, আমি আমার গবেষণার সময় দেখেছি যে নর্থ ইস্টে যারা হচ্ছে এই কাজগুলো করে, মানে আমি প্রথম দেখেছিলাম হচ্ছে আসাম লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে, তারপরে আমি দেখেছি আর্কাইভে, সবাই প্রচন্ড শিক্ষিত, গড় করে ইংরেজি বলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংরেজি নিউজ পেপার পড়ে, হ্যাঁ, এবং এরা সবাই স্ক্যাভেঞ্জিং এর কাজ করে, এবং ইন্টারেস্টিংলি এরা সবাই স্ট্রিক্ট। তারপরে আমি জানতে পারলাম যে শিলং এ অ্যাকচুয়ালি একটা গলি আছে যেটা হচ্ছে গিয়ে ওদের গলি, এবং মানে ওটার নামই হচ্ছে শিখপট্টি, এবং সেখানে সবাই শিখ এবং সবাই স্ক্যাভেঞ্জিং এর কাজ করে, বুঝলে। এবং মানে শিলং এ যতই মাঝে মাঝে আমরা খবরের কাগজে পড়ি না যে ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত কিছুতে বলে যে এদেরকে নাকি ভাড়া করে নিয়ে যায় এই ধরনের ক্রিমিনাল কাজ করার জন্য, কারণ মানে এরা এমনিতেই মানে অপাংতেও, এবং এদেরকে নিয়ে কারোর কোনো ইন্টারেস্ট নেই, এবং মানে ওখানে স্টেট অ্যাকচুয়ালি মানে ওরা ট্রাই করে টু টার্ম দেম অ্যাজ, মানে কি বলবো, মানে অ্যান্টি ন্যাশনাল বা হচ্ছে ক্রিমিনাল, ওরকম একটা। তো এটাও খুব স্ট্রেঞ্জ। তো আমি ওদের একটু অরিজিন খোঁজার চেষ্টা করেছিলাম, তাতে আমি জানতে পেরেছি চেরাপুঞ্জি থেকে যে সময় শিলং এ রাজধানী মানে ট্রান্সফার হচ্ছে, মানে শিফট করছে, সেই সময় নাকি ওই যেরকম বাংলাদেশে ডিপ সাউথ থেকে নিয়ে গেছিল, যে সময় হচ্ছে গিয়ে মানে বাংলাদেশে ঢাকা একটা প্রভিন্সিয়াল ক্যাপিটাল হিসেবে ইমার্জ করছিল, এবং যে সময় সেই ঢাকা নবাবদের আন্ডারে সেই স্পেলিং লেখা হতো DSCCA, ঠিক সেই সময় এই শিখদেরকেও নিয়ে আসা হয়েছিল। তো ভাবো তুমি যদি এই মাইগ্রেশন প্যাটার্ন নিয়ে কাজ করো, সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। এবং মানে আসামের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে এদেরকে নিয়ে অনেক নিউজ পেপার রিপোর্ট আছে, পুলিশ রেকর্ড আছে, এবং সবাই বলছে যে এরা ক্রিমিনাল এবং এরা ভীষণ খারাপ, মানে এদের কোনো সামাজিক দায়বদ্ধতা নেই, এবং এরাও খুব আর কি বিরক্ত। এবং কোভিড এর সময় এদেরকে কিন্তু বাধ্য করা হয়েছিল যে মানে কাজ করতে বাইরে, এবং তাতে নাকি অনেক সংখ্যক মানুষ মারা গেছিলেন। তো যে কোনো কেউ, তুমি বা এখানে অনেক স্টুডেন্ট আছে, তো আমার মনে হলো আমি জাস্ট এটা বলি, এটা কিন্তু একটা অসাধারণ গবেষণা হতে পারে। একদম মাইগ্রেশন স্টাডিজ এর অসাধারণ এটা, একদম। এবং আমি বইটা বেরোনোর পরে আরেকটা জিনিসও দেখেছিলাম যে মানে হিউম্যান ট্রাফিকিং এর ক্ষেত্রে, মানে আমরা তো জানি যে তাদেরকে দিয়ে অনেক সময় সেক্স ওয়ার্ক বা ইত্যাদি ইত্যাদি করানো হচ্ছে, আবার এরকম ধরে নিয়ে গিয়ে মানে ঝাড়ুদার মেথডদের জোর করে মানে এই বর্জ্য পদার্থ পরিষ্কারের কাজ করানো হচ্ছে, এরকম ঘটনাও আমি মানে জাস্ট বইটা বেরোনোর পরেই একজনের কাছ থেকে শুনলাম। মানে হিউম্যান ট্রাফিকিং এর সাথেও এই স্ক্যাভেঞ্জিং এর একটা রিলেশন আছে, মানে এগুলো নিয়েও ভাবনা চিন্তা করা যেত। আমি একদমই টপিকটা থেকে বিচ্যুত হয়ে আছি। এরা মদ খায়, বাংলাদেশে যারা আছে তাদেরকে তো প্রথম হচ্ছে ফরেন লিকার দেওয়া হতো, বুঝলে। তো যখন ওরা অ্যাডিক্টেড হয়ে গেল, সেই সময়ে ওদেরকে দিয়ে লিকার তৈরি করানো শুরু হলো। হ্যাঁ, আমি লিখেছি আমার ওই ইপিডব্লিউ এর আর্টিকেলটায়। মজার কথা যে এখন কিন্তু ওদের একটা বিরাট সোর্স অফ ইনকাম হচ্ছে ওই ওদের তৈরি লিকার, সেটা কিন্তু বিক্রি হয়। তো ওরা আমাকে একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছে, মানে আমি ওদের কলোনিতে গেছিলাম, গলকটুলি কলোনি, মানে কাজ করতে, তখন মানে আমাকে যিনি নিয়ে গেছিলেন তিনি দেখলাম চা খাচ্ছেন না, মানে কারণ ওদের হাতে তৈরি চা খাবে না, মানে এরা তো অস্পৃশ্য। হ্যাঁ, তো অথচ মজার কথা হচ্ছে মানে ওদের যিনি ইউনিয়নের লিডার, উনি বলছিলেন যে দেখুন ম্যাডাম, আপনি চা খাচ্ছেন, আমাদের ঘরে এসছেন, এরা আমাদের হাতে কেউ চা খায় না, কিন্তু আমাদের তৈরি মদ কিন্তু সবাই খায়। মানে এটা কি ইন্টারেস্টিং ডাইমেনশন, তুমি ভাবো তো। মানে হ্যাঁ, লেয়ার করে এটা নিয়ে কাজ করা যায়, কারণ এটা কিন্তু একটা কলোনিয়াল পলিসি ছিল আসলে ওদেরকে মদ খাওয়ানো, কারণ ওরা মদ না খেলে তো ওই দুর্গন্ধ ওরা সহ্য করতে পারবে না। এরকম আমি বাংলাদেশে দেখেছি যে একজন মহিলা সকাল 4টের সময় কাজ করছিলেন, মানে ওদের টাইমটা হচ্ছে 3টে থেকে 6টা বাংলাদেশে, এখানে আমি জানি না,
4টের সময় কাজ করছিলেন, সেই সময় গাড়ি করে বড় লোকের মানে ছেলেরা ওনাকে তুলে নিয়ে গিয়ে রেপ করেছিল, করে আবার নর্দমাতেই ছুঁড়ে ফেলেছিল মারা যাওয়ার পরে। তো তাতে মানে একজন এনজিও কর্মী আমাকে বলছিলেন, দেখুন যে নর্দমা থেকে ওদের পেট চলে, সেই নর্দমাতে ওর মৃত্যু হলো। তো কেউ যদি না এই হিউম্যান ডাইমেনশন গুলো, মানে আমরা যারা মার্জিনাল লোকেদের নিয়ে কাজ করি, বা আমি যেমন জেনুইনলি ভাবি যে ওদের ভয়েস আমাদের হয়ে ওঠা উচিত, তো আমার মনে হয় কিন্তু এই জিনিসগুলো আসলে আমাদের মানে আরেকটু বোধহয় এক্সপ্লোর করা দরকার। তোমাকে জাস্ট আমি কিছু চিন্তার খোরাক দিলাম, তোমাকে এবং বাকি স্টুডেন্টদের যারা এখানে আছে গবেষক, আমি শেয়ার করলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। অনেক নতুন দিক উদ্ভাসিত হবে, অনেক অনেক নতুন দিক উঠে এসেছে গবেষণার নিয়ে, যেগুলো নিয়ে গবেষণা করা সম্ভব। তুমি নিজে করবে, অন্যরা করবে, এবং আজকে যারা আছেন তারা সবাই আশা করি চিন্তা ভাবনা করবেন। সার্থককে অনেক ধন্যবাদ, খুব ভালো আলোচনা করে, চমৎকার একটা বই লিখেছ, আর তার থেকে সবাইকে চিন্তার অনেক খোরাক দিয়েছ। আর আজকে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এবার অপর্ণা ম্যাডামকে বলবো তিনি ওয়াইন্ড আপ করবেন আজকের অনুষ্ঠান তার মতন করে। ম্যামের মাইক অফ আছে ম্যাম। হ্যাঁ, দেবীদি আপনাকে অফুরান ধন্যবাদ জানাই। আজকে আপনি এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব হাসি মুখে গ্রহণ করেছেন, একবারও আপত্তি তোলেননি। আমরা জানি আপনি খুবই ব্যস্ত মানুষ, গতকালও একটা অনুষ্ঠানে আপনি বক্তব্য রেখেছেন। তো এত ব্যস্ততা সত্ত্বেও আপনি যে আজকের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এবং এই অনুষ্ঠানটি পরিচালনা করার গুরু দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন, আপনাকে আবার ধন্যবাদ জানাই। আর সার্থক, তোমায় আর কি বলবো, তুমি খুবই মানে হাসমুখ একটি ছেলে, ছোট মানে আমাদের থেকে তো এত ছোট এবং দেখতেও বেশ বাচ্চা বাচ্চা। তো আর তোমার মধ্যে যে অসম্ভব একটা অধ্যাবসায় রয়েছে, উদ্যম রয়েছে, জানার আগ্রহ রয়েছে, একটা অনুসন্ধিৎসু মন রয়েছে। তুমি এই মনটাকে মরতে দিও না। তুমি এখনো অনেকটা পথ তোমায় চলতে হবে, আরো অনেক ভালো ভালো কাজ করে যাও। যে কাজটা করেছো সেটাকে আরো সুন্দর পরবর্তীকালে আরো ডেভেলপ করতে পারো, এক্সপ্যান্ড করতে পারো। আজকে যে প্রশ্নগুলো উঠে এলো, যে ইনপুটস গুলো তুমি পেলে, সেগুলোকে তুমি গ্রহণ করেছো, সেগুলোকে নিয়ে আবার নতুন করে কিছু ভাবনা চিন্তা তোমার মধ্যে উদ্রেক হতে পারে। পিএইচডির বিষয়টা অন্য হলেও তোমার আবার এই বিষয়টায় ফিরে যাওয়ায় তো কোনো বাধা নেই। দীর্ঘ পথ অতিক্রম করতে হবে তোমাকে। তুমি আমাদের একজন উদীয়মান গবেষক এবং শিক্ষকও, তুমি তো পড়াচ্ছ। তো তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তোমার পথ সুন্দর হোক, মসৃণ হোক। মসৃণ হয় না, ওই যে বললে তুমি যেহেতু মানবিক বিদ্যা চর্চা করছো এবং মানবিক বিদ্যা বিভাগ থেকে তোমার ডিগ্রি, সুতরাং তোমাকে তো ইন্টারভিউ বোর্ডে অনেক প্রশ্ন শুনতে হচ্ছে। কিন্তু যাই হোক, তাও যদি তুমি তোমার মধ্যে ওই জেদটা থাকে যে না আমাকে এগিয়ে যেতেই হবে, তাহলে নিশ্চয়ই তুমি সমস্ত বাধা অতিক্রম করতে পারবে। এবং মানবিক বিদ্যা, মানবিক ইতিহাস চর্চার সমস্ত গবেষকদের বলছি যে তোমরা এইভাবে এগিয়ে যাবে, পথের সমস্ত বাধা প্রতিকূলতাকে সরিয়ে দিয়ে তাদের সঙ্গে মোকাবিলা করে তোমরা এগিয়ে যাবে। তো আর আজকে যারা সামিল হয়েছে, আচ্ছা তোমার তত্ত্বাবধায়ক অধ্যাপিকা ঐশিকা চক্রবর্তী জয়েন করেছিলেন, তার কথা শোনার সুযোগ হলো না। তিনি বোধহয় লিভ করে গেছেন। যাই হোক, তিনি ছিলেন এতক্ষণ, তাকে ধন্যবাদ। ডক্টর অনিন্দিতা ঘোষাল, তুমি জয়েন করেছো, ধন্যবাদ। প্রফেসর মহালয়া চ্যাটার্জি এখনো আছেন কি? মহালয়া দি, আচ্ছা মহালয়াদি ছিলেন ছাত্রাবাসে 10 থেকে। মহালয়াদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর সমস্ত ছাত্রছাত্রী, গবেষক, আমাদের ডায়মন্ড হারবারের অনেকে জয়েন করেছে। আর সার্থক তো খুবই পরিচিত মুখ, সার্থককে ইতিহাস সংসদে দেখা যায়, সার্থককে আমাদের
কনক্লেভের হেরিটেজ ট্যুরে দেখা যায়, সার্থককে সর্বত্রই দেখা যায়। তো সুতরাং সার্থক খুবই একটা মানে অনেকের খুবই প্রিয় মানুষ, সবারই খুবই প্রিয় মানুষ। আর ওই যে হাসি মুখটাও ওর হচ্ছে অ্যাডের একটা কি বলবো ওর একটা ভালো লাগার দিক, যে সবসময় একটি ছেলে হাসি মুখে থাকে। এত এত ধরনের চারিদিকের অসুবিধে সত্ত্বেও এই যে হাসি মুখটা তুমি ধরে থাকো, এবং তোমার যে ভেতরে যে মানবিক বোধ সেটাকেও তুমি ধরে রাখো। আর বাড়তি কিছু বলবো না, শুধু বলি যে সার্থক তুমি তোমার বইটা দেখালে না, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হয়তো বইয়ের ছবি আছে, এটা বই ধান্য মঞ্জরি থেকে বইটি প্রকাশিত হয়েছে, এবং বইটি কলেজ স্ট্রিটে কোথায় পাওয়া যাবে সার্থক একটু জানাও। ধ্যানবিন্দুতে পাওয়া যাবে। আচ্ছা, তোমার প্রকাশককেও আমি কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলাম, মানে প্রকাশক এবং মানে প্রকাশক দম্পতিকে আমন্ত্রণ জানিয়েছিলাম, যারা যাই হোক ওরা উপস্থিত থাকতে পারেননি, তাদেরও অনেক অনেক ধন্যবাদ। বইটি কিন্তু ভালো হয়েছে, মানে সত্যি বইটা খুবই ভালো হয়েছে, মানে দেখতে শুনতেও ভালো, মানে কন্টেন্ট তো ভালো বটে, কিন্তু ছাপার মান ইত্যাদি বইটি ভালো হয়েছে। ঠিক আছে, তো এখানেই শেষ করছি। ভাস্বতী দি, তুমি আর কিছু বলবে? আচ্ছা হ্যাঁ, না দুটো কথা। এবার পোস্টার আমাদের প্রায় সমস্ত অনুষ্ঠানেরই পোস্টার করে জয়স্মিতা রায়, গবেষক, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের গবেষক। তো জয়স্মিতাকে এবার বলিনি, জয়স্মিতার একটু শরীরটা খারাপ বলে, মানে ও বলছে ঠিক আছে, যাই হোক আমরা ওকে চাপ দিতে চাইনি। তো সার্থক নিজেই পোস্টারটা ডিজাইন করেছে। থ্যাংক ইউ সার্থক, খুব সুন্দর একটা পোস্টার। মানে ওই যে বললাম তোমার মধ্যে একটা অসম্ভব উৎসাহ রয়েছে, উদ্দীপনা রয়েছে, তো বলা মাত্রই সার্থক নিজে ডিজাইন করে দিল, এবং মানে খুবই ভালো হয়েছে তোমার পোস্টার। আর এই অনুষ্ঠানটা আশা করি এটা ইউটিউবে আপলোডেড হবে, রেকর্ডিং চলছে, আমার মেয়ে রেকর্ড করে, রুশতী রেকর্ড করে, ও রেকর্ড করতে করতে রেকর্ডিংটা। হ্যাঁ, বিশেষ ধন্যবাদটা এবার সার্থকের প্রাপ্য আর কি। হ্যাঁ, মানে রেকর্ডিংটা চলছে, এবং এরপরে আমরা আপনি যারা আজকে মিস করেছেন তারা পরে ইউটিউবে শুনে নেবেন। হ্যাঁ, তো মানে এখানে আজকে শেষ করছি। ভাস্বতী দি, তুমি একটা শেষ কথা বলে আজকে সবাইকে সন্ধ্যা জানিয়ে, গুড নাইট জানিয়ে শেষ করি। আমার মাইকটা শোনা যাচ্ছে? আমার কথা, আমার মাইকটা কিছু গন্ডগোল করছে মনে হয়। শোনা যাচ্ছে? আচ্ছা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এতটা সময়, বিশেষ করে দেবীদি আপনি এতটা সময় দিয়েছেন। তপতিদি তো আমাদের প্রতিটি অনুষ্ঠানেই তিনি থাকেন, আজকে ঐশিকাও কিছু সময়ের জন্য এসেছিল, অনিন্দিতাকেও দেখতে পাচ্ছি, আরো অনেকে আছেন। সকলকে উইমেন্স হিস্ট্রি কনক্লেভের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই আমাদের পাশে থাকবেন। আর রুশতী এবং সার্থক, যারা দুজন, একজন রেকর্ডিং করেছো আর একজন আমাদের পোস্টার নিজেই তৈরি করে দিয়েছো, এবার থেকে তোমাকে হয়তো আমরা আরো কিছুদিন পোস্টার যদি দিই তুমি আপত্তি করবে না আশা করি। তো সেটা কারণ পক্ষে সম্ভব না হয়, তাহলে আমাদের আরো কিছুদিন যদি কিছু পোস্টার তৈরি করে দাও, আমরা খুবই আনন্দিত হই। আর সবশেষে একটা কথা, আমার মানে ভীষণই কথা বলার ইচ্ছেটা ভীষণ বেশি হয়ে যায় অনেক সময়। ওই সবকিছু বলতে বলতে মনে হচ্ছিল যে ট্যাটু এবং রূপোর গয়না, এই দুটো বোধহয় আমরা, এই যে এখন ফ্যাশন হয়ে গেল মেয়েদের, আমরা সবাই পড়ছি, সেটাও বোধহয় এই মানে এই মেথড জমাদারনি যাদের কাছ থেকে, সেখান থেকে আমরা পেয়েছি আর কি, মানে সেই আদান প্রদানটা বোধহয় হয়েছে, ফ্যাশনের জায়গাটাও বোধহয় একটু এসেছে সেখান থেকে। যাই হোক, অনেক ধন্যবাদ। আজকে অনেক তথ্য উঠে এসছে। তোমার বই, আমি জানি না তোমার গবেষণার বিষয় এই মুহূর্তে কি, পিএইচডি গবেষণা, কিন্তু তুমি এই বইটাকে আমি কাজ করছি। হ্যাঁ বলো, একটু বলো শুনি। আমি কাজ করছি গ্রাম বাংলার অ্যামেচার যাত্রাপালার অভিনেত্রীদের নিয়ে, মানে পেশাদার অভিনেত্রীদের নিয়ে অনেক কাজ হয়েছে, জ্যোৎস্না দত্ত, বীণা দাশগুপ্তা, এদের নাম জানি, কিন্তু যারা অ্যামেচারের অভিনয়, আমার একটা লেখাও বেরিয়েছিল এই সময়ে। অ্যামেচার যাত্রাপালাকে অনেকেই শখের যাত্রা, অপেশাদার যাত্রা বলে, এর মধ্যেও আমি পিতৃতান্ত্রিক নির্মাণ খুঁজে পেয়েছি, কারণ শখটা পুরুষের, শখটা বা অপেশাদারিত্বটা হচ্ছে পুরুষের, মানে মেয়ে যারা অভিনয় করছেন তারা প্রত্যেকদিন নতুন পালায় নতুন মঞ্চে অভিনয় করছে। তো এই অ্যামেচারের অভিনেত্রীদের নিয়ে আমার পিএইচডি কাজ। খুবই ভালো, তো অনেক শুভেচ্ছা রইল তোমার আগাম
গবেষণার জন্য। এবং এই বইটা যদি তুমি আবার পরবর্তীকালে মানে কিছু এডিশন বের করো, রিভাইজ করো, তখন এই জায়গাগুলোকে তুমি ইনক্লুড করার চেষ্টা করো। এই বলে আজকে সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে আপাতত আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। দেবীদিকে আবার আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আপনাদের আশীর্বাদই আমার পাথেও, আশীর্বাদ করবেন। সবাইকে ধন্যবাদ জানাই, আমিও ম্যামদের বা যারা ছিলেন সবাইকে যথাযথ সম্ভাষণ। থ্যাংক ইউ সো মাচ।